বাড়ি ফিরেই হর্ষবর্ধন গোবরাকে ডেকে বললেন, এইমাত্র একটা স্কাউবয়েটের সঙ্গে ভাব হলো। স্কাউবয়েট? সে আবার কি? স্কাউবয়েট তাও জানিস নে? এই যারা পরের উপকার করে বেড়ায় তারাই হলো স্কাউবয়েট। গোবর্ধন বিস্মিত হয়ে প্রশ্ন করে, কথাটার মানে কি গো দাদা? মানে 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 আর এমন শক্ত কি? ইংরেজি কথা কি না? ইংরেজি কথার যা মানে হয় তাই। স্কাউ মানে হলো গে ওই গরু, আর বয়েট মানে... গোবর্ধন এবার নিজের মধ্যে খোঁজাখুঁজি লাগায়। বয়েট মানে বয়াটে নয় তো? বয়াটে? বয়াটে গরু? তার মানে? হর্ষবর্ধন বেশ একটু অবাক হন। গরু আবার বয়াটে কি রে? অর্থাৎ যেসব গরু একেবারে বয়ে গেছে, মানে যাদের 12টা বেজে গেছে। তা তো বুঝলুম। হর্ষবর্ধন বলেন, কিন্তু গরু কেন হতে যাবে রে? গরু তো নয়। হর্ষবর্ধনের কোথায় যেন খটকা লাগে। বাহ, গরুই তো হবে। গরুরাই তো বিশ্বশুদ্ধ লোকের উপকার করে। গরুর মতো উপকারী জন্তু আর আছে নাকি? কেন, রচনায় পড়নি ছেলেবেলায়? আহা, গরু কেন হবে রে? ছেলে যে, ছোট্ট একটা ছেলে। একসঙ্গে এক ট্রামে এলাম এতক্ষণ। এবার গোবর্ধন বিস্ময়ের ভারে কাবু হয়ে পড়ে। একটা ছেলে? বলো কি দাদা? ছেলেরা গরু সেজে বিশ্বশুদ্ধ লোকের উপকার করে বেড়াচ্ছে? বলো কি গো? আমার বিশ্বাস হয় না। আহা, গরু সাজবে কেন? গরু সাজতে যাবে কেন? কেন, গরু না সাজলে কি কারো উপকার করা যায় না? আর দুনিয়ায় গরুই একমাত্র উপকারী জন্তু, আর মানুষ কেউ নেই? স্কাউবয়েটরা কি সব ভেসে এসেছে? দামোদরের বন্যায় ভেসে এসেছে নাকি? তুই যে কি বলিস না গোবরা! বা, আমি কখন বললাম? তুমিই তো বলছো। গরু সেজেছে বলেছি আমি? দিব্যি খাকি রয়ের হাফ প্যান্ট, খাসা পোশাক পরে, গলায় রুমাল জড়িয়ে পরের উপকার করতে বেরিয়েছে, আর তুই কিনা... আচ্ছা হাঁদা তুই, যাহ। গরু যদি না হয় তো স্কাউবয়েট মানে কি শুনি? গোবরা এবার নিজেই গোঁ ধরে। স্কাউবয়েটই নয়, কথাটা একেবারে অন্য। আমার বেশ মনে পড়ছে, একেবারে অন্য কথা। আবার একেবারে অন্য কথা? না, কথাটা ওর মধ্যেই কোথায় রয়েছে, কিন্তু একেবারে গুলিয়ে গেছে, বিচ্ছিরিভাবে গুলিয়ে গেছে। আচ্ছা দাঁড়া, ছেলের ইংরেজি কি বলতো? ছেলে? ছেলের ইংরেজি ল্যাড? হুম, ল্যাড নয়, ল্যাড নয়, অন্য ইংরেজি। সান? 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 হর্ষবর্ধন এবার একেবারে খাপ্পা হয়ে যান। তুই কি আমাকে উজবুক না আহাম্মক পেয়েছিস রে? যা নয় তাই বলে বোঝাচ্ছিস। সান কাকে বলে আমি জানি না বুঝি? সান মানে সূর্য, সবাই জানে। গোবরা ভারী ভড়কে যায়। তা হবে, তা হবে, সূর্যই হবে বটে। সানশাইন বলে একটা কথাও আছে, মনে পড়েছে আমার। তবেই বোঝ, সূর্য ছাড়া আর কি হতে পারে? ছেলে হওয়া কি সম্ভব? ছেলে আবার কি সাইন করবে? ছেলেরা কি গার্জেন যে সই করবে তারা? দাঁড়া দাঁড়া। হর্ষবর্ধন শশব্যস্ত হয়ে পড়েন। বয়ই হবে বোধহয়। দাঁড়া, মিলিয়ে দেখি। কথাটা কি বললাম? স্কাউ বয়েট। স্কাউ বয়েট। স্কাউ? স্কাউ তো নয়। স্কয় বাইট। স্কয় বাইট, হ্যাঁ। এইবার এসে গেছে, মানে প্রায় এসে পড়েছে, মানে আরেকটু হলে এসে যায়। বেশ গন্ধ পাচ্ছি যে এসে গেছে। স্কয় বাউট। ইয়া, স্কয় বাউট। এই আরেকটু হলে হয়ে যায়। হয়েছে হয়েছে, হয়ে গেছে একেবারে। দাঁড়া। হর্ষবর্ধনের কেকার ধ্বনি আর্কিমিডিসের ইউরেকা ধ্বনিকে ছাড়িয়ে যায়। বয় স্কাউট, বয় স্কাউট, বয় স্কাউট। কথাটা হচ্ছে বয় স্কাউট। ও একই কথা। গোবরা ঠোঁট উল্টোয়। ঘুরিয়ে ফিরিয়ে একই জিনিস। স্কাউবয়েটও যা, বয় স্কাউটও তাই। আগে গরু ছিল বয়াটে, এখন বয় হলো গরুটে। কথাটাও একই দাঁড়ালো। তোর মুন্ডু দুটো এক হয়ে গেল। গরুর 4টে করে পা, এদের যে 2টো করে, এই বয় স্কাউটদের।
তবু ওরা গরু হয়ে যাবে তোর কথাতেই, বাড়তি পা না থাকলেও। আর তাছাড়া লেজটাও তো ধরতে হবে নাকি? যাকগে, এখন গল্পটা শোন। ভারী মজার কাণ্ড। ট্রামে করে আসছি, আর সেই স্কাউ বয়েটটা আমার পাশে এসে বসেছে। ওটা যে স্কাউ বয়েট তা আমি টেরই পাইনি। কি করে পাবো? একটা ছেলে পাশে বসে চলেছে এই জানি। ও যে একটা স্কয় বাউট কি করে জানবো? সে কথা তোর গায়ে আর লেখা নেই। জানলাম ঢের পরে, যখন মরতে মরতে বেঁচে গেছি তখন। আর একটু হলেই ট্রামে কাটা পড়েছিলাম আর কি। সেই বয় স্কাউটটাই তো বাঁচিয়ে দিলে। মানুষের উপকার করা ওদের নিয়ম কিনা। হাঁপ ছাড়বার জন্য থামতে হয় হর্ষবর্ধনকে। ট্রামের প্যাঁচে পড়ে দাদা বাজে খরচ হয়ে যাচ্ছিল জেনে গোবর্ধন শিউরে ওঠে। ভারী ভালো তো সেই স্কয় বয়েট। গোবরা বলে, অপরিচিত উপকারকের উদ্দেশ্যে অযাচিত প্রশংসাপত্র তার ভেতর থেকে অকাতরেই উচ্ছ্বসিত হয়ে ওঠে। স্কয় বয়েট না, হর্ষবর্ধন সংশোধন করে দেন, বয় স্কয়েট। তা সেই বয় স্কয়েটটা কি করল জানিস? আমিও ট্রাম থেকে নেমেছি, সেও নেমেছে, এক জায়গাতেই নামলাম আমরা। সে আমার কাছে এসে বললে, দেখুন কিছু মনে করবেন না, আমরা হচ্ছি বাউ স্কাউট। আমাদের কাজই হচ্ছে প্রত্যেক দিন কারু না কারু কিছু না কিছু উপকার করা। আমার এখানে নামবার কথা নয়, কিন্তু আপনার উপকার করবার জন্যই নামতে হলো। বলো কি, এই কথা বলল সে? গোবরার চোখ ছানা বড়া হয়ে ওঠে। বললই তো, শুনেই তো আমি ঘাবড়ে গেছি। কি উপকার করবে আমার আবার? ধরে মার লাগাবে না তো? গায়ে পড়ে উপকার করতে এলে আমার ভারী ভয় লাগে। আমি থতমত খেয়ে গেছি। তা ছেলেটা কি ধরে তোমায় মার লাগালো? গোবরা আস্তিন গুটোতে থাকে। হুম, মোটেই তা নয়। ভাইয়ের রাগের ঘনঘটা দাদা হেসেই উড়িয়ে দেন। মারল তো নাই, মারা পড়ছিলাম বাঁচিয়ে দিল বরং। ট্রাম থেকে নামতে কেন যে আমার হেঁচকা টান লাগতো একদিন বুঝিনি। আজ আমার দিব্য চক্ষু খুলে দিয়েছে সে। স্কয় বাউটটা বলল আমায়, দেখুন যা নেমেছেন নেমেছেন, আর কখনো অমন করে নামবেন না। ট্রাম যে মুখো যাচ্ছে সেই দিকে মুখ করেই নামার নিয়ম, তার উল্টো মুখো নামা ঠিক নয়। সেরকম নামলে টাল সামলাতে না পেরে চিৎপাত হয়ে পড়বেন, ট্রামের তলাতেই লটকে যাবেন, কাটা পড়বেন অকালে। তাই নাকি? আমি তো বরাবর তাই নামি। রোমাঞ্চিত দেহে গোবরা ব্যক্ত করে। হ্যাঁ, বলিস কি? আর ওরকম করিসনি কখনো, খবরদার। একদিন যে কাটা পড়িসনি এই ঢের। কিন্তু বিস্তর আছাড় খেয়েছি দাদা। এতদিন আমার ভারী আশ্চর্য লাগতো, এত লোক নামছে, কেউ খাচ্ছে না, অথচ আমি কিনা নামছি আর খাচ্ছি, খেয়েই যাচ্ছি বরাবর। যতই ভাবতাম ততই তাজ্জব হতাম। এখন বুঝতে পারছি কেন। তবেই বোঝ বাউস্কয়েটরা উপকারী কিনা। আমি ছেলেটাকে বললাম, উপকৃত হয়ে বললাম, তুমি আমায় বাধিত করলে, চিরকৃতজ্ঞ রইলাম। কিন্তু আমি যখন নামছিলাম উল্টোমুখ হয়েই নামছিলাম, তখন তুমি তো আমার পাশেই দাঁড়িয়ে, আগেই আমাকে বারণ করে সাবধান করলে না কেন? তারপর তারপর গোবরা রুদ্ধ নিঃশ্বাসে অপেক্ষা করে। ছেলেটা বললে, আমার এখানে নামবার কথা নয়, কিন্তু আপনাকে উল্টোমুখ হয়ে দাঁড়াতে দেখেই আমি উঠে পড়েছি। তখনই জেনেছি যে বেকায়দাতেই আপনি নামবেন। বারণ করিনি এই জন্যে যে যদি আপনি পড়ে গিয়ে কাটা পড়েন, তখন আপনাকে হাসপাতালে নিয়ে যাবার সুযোগ পাব। তখন আরও কত কত বেশি আরও উপকার করতে পারবো আপনার। বাহ বাহ, সত্যি তো ভারী উপকারী তো ছেলেটা। আর সব ছেলের মতো নয় তো। ভাবাবেগে গোবরা হিমশিম খেতে থাকে। বয় স্কয়েট বলেছে কেন তবে? আর সব ছেলের মতো দুষ্টু আর ফাজিল নয়, তাদের মতো অনুপকারীও নয়। এসব ছেলের ঢের উপকারিতা। হর্ষবর্ধন সহর্ষে গোঁফে চাড় দেন। টমেটোর মতোই এরা উপকারী, হজম হয়ে যাবার পক্ষে খুব সাহায্য করে না দাদা? যা বলেছিস, জমের মুখে এগিয়ে দিয়ে ফিরিয়ে আনি, সহজ কাজ,
এ কি সামান্য উপকার? আমি ঠিক করেছি আমিও একটা স্কাউট হব। যাকে পাবো, যাদের পাকড়াতে পারবো তাদের উপকার করে দেবই। তুই কি বলিস? বাউ স্কাউটদের তো পোশাক চাই। পোশাক কই তোমার? না, সে ছোট্ট হাফ প্যান্ট কি আমার গায়ে আঁটে? সে পোশাক আমায় মানাবে না। মার্কা মারা স্কাউবয় নাই হলাম। এমনি কি লোকের উপকার করা যায় না? ধরে বেঁধে করা যায় নাকি? করলে ক্ষতি কি? হ্যাঁ। পরদিন সকালে ঘুম থেকে উঠেই হর্ষবর্ধনের টনক নড়ল। আগের দিনের প্রতিজ্ঞার কথা মনে পড়ে গেল তার। হ্যাঁ, আজই আজই তো। আজ থেকেই আমি পরের উপকারে লাগব। বেকার জীবন কোনো কাজের না। জো পেলেই কারু না কারু কিছু না কিছু একটা উপকার আমি করবই, করতেই হবে, নইলে জীবন ধারণ বৃথা। তবে হ্যাঁ, উপকার করবার একটা ছুতো পেলে হয়। যতই ভাবছেন, যতই ভেবে দেখছেন, ততই উপকার করার চেয়েও করবার ছুতো পাওয়াটাই বেশি কষ্টকর বলে তার ধারণা হচ্ছে। তিনি আপন মনে ঘাড় নাড়ছেন আর বলছেন, সত্যি উপকার করাটা নিশ্চয়ই খুব দুঃসাধ্য কাজ। নতুবা পৃথিবীতে এত দুঃখ কেন? এমনকি স্বয়ং ভগবান পর্যন্ত সর্বশক্তিমান হয়েও কারও ভালো করে উঠতে পারছেন না কেন? নিশ্চয়ই এই ব্যাপারটায় কোথাও কিছু গলদ আছে। নইলে বিদ্যাসাগরের মতো ব্যক্তিও পরের উপকার করতে এতদূর কেন পেছোপা ছিলেন? সাধে কি আর তিনি কোমর বেঁধে প্রাণ ভরে পরের অপকার করে বেড়াতেন? বিদ্যাসাগরের জীবনী হর্ষবর্ধনের খুব ছোটবেলায় পড়া কিংবা পরের মুখ থেকে শোনা, যদিও তার বিন্দু বিসর্গ কিছুই তার এখন স্মরণে নেই। তবু তার অনুস্বরটুকু এখনো যেন তার মনে অনুরণিত হচ্ছে। কে যেন এসে বিদ্যাসাগরকে কবে বলেছিল, মশাই, অমুক লোকটা আপনার ভারী সুখ্যাত করছে। শুনে তো বিদ্যাসাগর মশাই হাঁ। তিনি বললেন, সুখ্যাত করছে কেন? অমুক আমার এত সুখ্যাত করবে কেন? আমি তো কখনো তার কোনো অপকার করিনি। এ থেকেই বোঝা যায় স্বর্গীয় ঈশ্বরচন্দ্র উপকার করাকে কতখানি ডরাতেন। কারো উপকার করে নিন্দে কুড়োতে তাঁর বিন্দুমাত্র সাহস ছিল না। তার না থাক, হর্ষবর্ধনের সাহস আছে। হর্ষবর্ধন মরিয়া। পরোপকার তিনি করবেনই করবেন। যাকে হাতে পাবেন, বাগাতে পারবেন, তার হাতে পায়ে ধরেই হোক আর যে করেই হোক, উপকারটি না করে তিনি নড়বেন না। আজ থেকে ইহলোকে তাঁর নবজীবন। আজ থেকে তিনি নাছোড়বান্দা। হর্ষবর্ধনের খেয়াল হলো, আচ্ছা, বাড়ি থেকে আরম্ভ করলে কেমন হয়? গোবর্ধন থেকেই শুরু করলে মন্দ কি? নিজের ভাইকেই প্রথমে পর বিবেচনা করে পরোপকারের হাতে খড়ি হোক না কেন, তারপর তারপর পরের ভাইরা তো পড়েই আছে, খুশি মতো করলেই হলো। গোবরা, এই গোবরা, গেল কোথায় রে হতভাগা? আশ্চর্য, তিনি উপকার করবেন হাত ধুয়ে বসে আছেন, অথচ যার উপকার হবে তারই কিনা পাত্তা নেই। দেখো দেখি বিদঘুটে কাণ্ড। হাঁক ডাক পারতেই গোবরা এসে হাজির। এই সকালে এত ডাক পাড়াপাড়ি কিসের শুনি? আমি ভাবছি তোর একটা উপকার করলে কেমন হয়। দাদার গুরুগম্ভীর মুখ থেকে বেরোয়, আমার আমার আবার কি উপকার করবে? গোবরা আকাশ থেকে পড়ে, আমার কেন? এবং খুব ভীত হয়ে পড়ে। করতে হয়, তুই বুঝিসনি। যা, একখানা চেলা কাঠ নিয়ে আয় আগে, নিয়ে আয় বলছি। চেলা কাঠ কি হবে? আরও অবাক হয় গোবরা। আনলেই টের পাবি। দুর্বহ দায়িত্বের মোট মাথায় করে হর্ষবর্ধনের সারা মুখ তখন গুমোট। হাতে নাতেই দেখিয়ে দেব। চেলা কাঠটা হাতিয়ে নিয়ে দাদা বললেন, আচ্ছা, তোকে যদি আজ থেকে আমি কেবল পিঠে করে বয়ে নিয়ে বেড়াই, সেটা কি তোর খুব উপকার হবে না? আমাকে পিঠে করে? কেন পিঠে কেন? বাহ, চলতে ফিরতে তোকে তাহলে আর বেগ পেতে হয় না। হাঁটা চলায় কত না কষ্ট তোর, তার বদলে কেউ যদি তোকে কাঁধে করে বয়ে নিয়ে বেড়ায়, মন্দ কি?
গোবর্ধন ব্যাপারটা হৃদয়ঙ্গম করবার চেষ্টা করে। বলতে পারি না, তা হয়তো একরকম মজাই হবে। তাই ভাবছি আজ থেকে তোকে পিঠে বয়ে নিয়ে বেড়াবো। দিনরাত তুই আমার পিঠে পিঠেই থাকবি। বড় বড় দেবতার যেমন পীঠস্থান থাকে, তেমনি আমার পীঠস্থানে তোকে প্রতিষ্ঠা করব। কেমন বল? এতখানি দেবত্বের প্রলোভনও হর্ষবর্ধনকে কেমন প্রলুব্ধ করতে পারে না। সে আপত্তির সুর তোলে। কিন্তু কিন্তু সেটা কি খুব ভালো হবে? কেন হবে না? তোর উপকার হবে, তোর ভালো করা হবে, অথচ ভালো হবে না, সে কেমন কথা? একটু আধটু মাঝে মাঝে চাপতে পেলে মন্দ হয় না, কিন্তু দিনরাত। তথাপি গোবর্ধনের কিন্তু কিন্তু যায় না। তাহলে আর কি? তাহলে আগে তোকে খোঁড়া করতে হয়, এই যা। পাওয়ালা কাউকে তো পিঠে বয়ে বেড়ানো ভালো দেখায় না, মানায়ও না তেমন। সেটা আর এমন কি উপকার করা হলো? খোঁড়া মানুষকে যে পিঠে তুলে নেয় সেই তো যথার্থ দয়ালু, সত্যিকারের উপকারী সেই তো। সে কথা ঠিক দাদা, গোবর্ধন সায় দেয়। আমার চেয়ে বরং কোনো একটা খোঁড়াকে। আরে তাই তো এই চেলাকাঠটা আনিয়েছি। আগে তোর পা ভাঙি, খোঁড়া করি, তারপর তো। এই বলে যেই না হর্ষবর্ধন চেলা কাঠসহ গোবর্ধনের দিকে, তার গোদা পায়ের দিকে নিজেকে পরিচালিত করেছেন, গোবর্ধন কি করে বলা যায় না এক মুহূর্তেই সমস্ত রহস্যটা যেন সমঝে নেয়। 3 লাফে সিঁড়ি টপকে ছাতে উঠে চিলেকোঠায় ঢুকে সে খিল এঁটে দেয়। ধুত্তর, বাড়ির কারুর কোনো উপকার আমার দ্বারা হবার নয়। বাড়িতে আমি বিদ্যাসাগর, বাধ্য হয়েই বিদ্যাসাগর। করব কি? দেখি বাইরে কারোর সুবিধে মতো কিছু করা যায় কিনা। এই বলে চেলাকাঠকে সুদূর পরাহত করে হর্ষবর্ধন বেরিয়ে পড়েছেন। গলায় একটা রুমাল জড়িয়ে নিতেও ভোলেননি। পুরোপুরি বয় স্কাউট না হতে পারুন, কেননা হাফ প্যান্ট পরা তাঁর পক্ষে যতটা অসম্ভব, বয় হতে পারা এতখানি বয়সে আবার সেই বয়ত্তে ফিরে যাওয়া তার চেয়ে কিছু কম অসাধ্য নয়। তাই যতটা রয়েস হয়, যতখানি সম্ভব ততটাই কেবল করেছেন। রুমাল বেঁধেছেন গলায়। বিশ্বগ্রাসী পরোপকারের বাসনা গলায় নিয়ে তিনি যে বেরিয়েছেন, সেইটে জানানোর জন্যই ওটা জড়ানো। বাস্তবিক এই কি মানুষের জীবন? কেবল নিজেরই কেবল উপকার করা। ছি ছি! হর্ষবর্ধন নিজেকে ধিক্কার দিয়েছেন মনে মনে। কেবল মাছের ঝোল আর ভাত, ভাত আর মাছের ঝোল, আর মাঝে মাঝেই তাই হজম করতে সোডিবাইকার। দূর দূর! এভাবে জীবনযাপনে প্রাণ যে যায় যায় হবে, ভাত হজম করাই কঠিন হয়ে পড়বে, সে আর বেশি কি। সমস্ত অস্তিত্বই যে অম্বল হয়ে ওঠে না, তাই আশ্চর্য। বসন্তের জোরালো হাওয়া দিয়েছে, দক্ষিণ সমুদ্রের হাওয়া। বঙ্গোপসাগর থেকে সবেগে বয়ে আসছে সারা পথের ধুলোবালি, জাবর জঞ্জাল কুড়িয়ে বাড়িয়ে। সোজা চলে আসছে সজোরে, সবাইকে ধাক্কা দিতে দিতে। সেই সাথে এধার ওধার থেকে খাঁচার কোকিলের আর্তনাদ ভেসে আসতেও কুসুর করছে না। হর্ষবর্ধন প্রাণ ভরে দক্ষিণা বাতাসের ঘ্রাণ নেন। কান ভরে কোকিল বিনন্দিত ক্ষুরোধার আওয়াজের খোঁচা খান। স্বর্গের দিকে তাকিয়ে উটমুখ হয়ে গটগট করে হাঁটেন। তার নাক জ্বালা করতে থাকে। কয়েক পা এগুতেই পতিতুণ্ডীদের পোল্ট্রি ফার্ম। আকাশের দিকে দৃষ্টি নামাতেই মুরগিখানার উপর ওর নজর পড়ল। ভ্রু কুঞ্চিত করে তাকালেন হর্ষবর্ধন। এই পতিতুণ্ডীদের উনি দু চোখে দেখতে পারেন না, পতিতণ্ডী এবং ওর মুরগিদের। হতভাগাদের চিৎকারে সকালে আয়েশ করে যে একটু ঘুমোবেন, তারও জোটি নেই। সমবেত কোঁকড়কোর সেজা ঐক্যতান, ভোরাই ঘুমটাই মাটি। খুনে, ডাকাত, অপদার্থ এই পতিতুণ্ডী এবং ওর মুরগিরা। অনেকখানি জায়গা জুড়ে পতিতুণ্ডীদের এই মুরগিখানা। পতিতুণ্ডী মশাই থাকেন ওপাশটায়, আর এধারটায় মুরগিদের আস্তানা। খানিকটা বাগানের মতো রয়েছে, তারই এক কোণে একটা খোড়ো ছাউনির ভেতরে 22 জোড়া মুরগির বসবাস। ওদের এক জোড়া একবার হর্ষবর্ধনকে তাড়া করে এসেছিল। রাস্তায় ওকে একলা পেয়েই বোধ হয়। হর্ষবর্ধন ঘাবড়ে গিয়ে ভয় পেয়ে পালিয়ে এসেছিলেন প্রথমটায়।
তারপর সাহস সঞ্চয় করে অমিত বিক্রমে ওদের তাড়িয়ে নিয়ে গেলেন। তাড়াতে তাড়াতে একেবারে বাগানের ভেতরে রেখে দিয়ে এলেন। সেই সময়ই বাগানের ভেতরের আবহাওয়া আর হাবভাব সচক্ষে দেখে আসার সুযোগ তাঁর হয়েছিল। উক্ত মুরগি যুগলকে আবার তিনি সামনে দেখতে পেলেন। যাই হোক, হর্ষবর্ধন ওদের আজ না ঘাঁটিয়ে কেবল বঙ্কিম কটাক্ষ করে রাস্তার অন্য পাশ ঘেঁষে সতর্কভাবে এগিয়ে পেরিয়ে গেলেন ওদের। তার ভাগ্য ভালো, আজ ওরা তাকে লক্ষ্য করল না। আজ আর কোনো মুরগির হাঙ্গামা ঘটল না। নোংরা নর্দমার আশেপাশে হর্ষবর্ধনের চেয়েও মূল্যবান অন্য কিছুর অন্বেষণে ব্যাপৃত রয়ে গেল তারা। মুরগিদের পেরুতেই বাগানের ওধার ঘেঁষা প্রতিতুণ্ডীদের উঁচু বাড়িটা নজরে ঠেকল তার চোখ দুটোকে খুঁচিয়ে দিল যেন। বিজাতীয় একটা বিতৃষ্ণায় তার অন্তঃস্থল ভরে গেল। বিরক্তিতে তিনি বেগুনি হয়ে উঠলেন। পরোপকারের তৃষ্ণা নিয়ে বিশ্ব প্রেমে গদগদ হয়ে তিনি বেরিয়েছেন সে কথা ঠিক, কিন্তু তা বলে প্রতিতুণ্ডীদের সইতে তিনি অপারগ। তার মুরগিরাও তার অসহ্য। অদূরের একটা গাছে সবুজ পাতা ধরেছে, তার ডালপালারা তাকে হাতছানি দেয়। দূরের কোকিলটা তখনও ডেকে মরছে, ধারালো আওয়াজে তার কামাই নেই। নরম বাতাস হর্ষবর্ধনের গালে হাত বুলোয়। সারা পৃথিবী হর্ষবর্ধনকে সমাদর করবার জন্য কাতর। হর্ষবর্ধন বিস্মোহিত করতে বেরিয়েছেন, অথচ এত সবের মাঝখানে এহেন অফুরন্ত আদরের মধ্যেও হর্ষবর্ধনের বুকের ভেতরটা খচখচ করে। ওই প্রতিতুণ্ডীরা রোজই মুরগির ডিমের মামলেট খায়, বিনা পয়সাতেই খায়, দুবেলাই খেতে পায়, যখন খুশি খায়, যত খুশি খায়। কথা ভাবতে গেলে প্রাণে কেমন ঘা লাগে। লাগা খুব অস্বাভাবিক না, কিন্তু কিন্তু হর্ষবর্ধন ভাবেন, এই জন্যে কি, এই ডিমের সৌভাগ্যের জন্য কি কারু হিংসে করা উচিত? হর্ষবর্ধন মনের মধ্যে আন্দোলন লাগান, না, সেটা ঠিক নয়। হর্ষবর্ধন উদার হবার, উদরের উপরে উঠবার চেষ্টা করেন। কারো কি ঘৃণা করতে আছে? মুরগিদিগকেও নয়, মানুষদের তো নয়ই। যদিও তারা মুরগির মতো নয়, বেশ একটু অখাদ্যই, তাহলেও মানুষ মুরগি নির্বিচারে সর্বজীবে সমদৃষ্টি নিয়ে সবাইকেই সমান ভালোবাসা কর্তব্য। হর্ষবর্ধনের চোখের সামনে সারা বিশ্বজগৎ হঠাৎ যেন কোলাকুলি লাগিয়ে দেয়। বাড়িতে বাড়িতে গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়েছে, ঘরে ঘরে জড়াজড়ি। যাবতীয় প্রাণী, এমনকি অপদার্থ জড়বস্তুরাও প্রেমের জন্য উন্মুখ। হর্ষবর্ধনের মন ভিজে যায়, ভিজে স্যাঁতস্যাঁত করতে থাকে। বড় বড় পা ফেলে তিনি চলেন। বড় বড় পা এবং বড় বড় নিঃশ্বাস একসঙ্গে ফেলতে ফেলতে তিনি এগিয়ে যান। হর্ষবর্ধনের অন্তর্গত বিশ্বপ্রেম ক্রমশই দানা বেঁধে ওঠে। বড় রাস্তার মোড়ে যখন পৌঁছলেন, তখন তো ভালো করেই জমাট বেঁধেছে। বিশ্বের হিত লালসায় তিনি তখন লালায়িত। কারো না কারো কিছু না কিছু ভালো তিনি করবেনই, ভালো করেই করবেন। ফাঁক পেলেই করে দেবেন এবং করেই সরে পড়বেন। কেউ টের পাবে না, জানতেও পারবে না। খবরের কাগজে বিজ্ঞাপনের জয়ঢাক বাজিয়ে তা জাহির করা হবে না। নামের জন্য নয়, লাভের জন্য নয়, নিঃস্বার্থভাবে পরের আর নিঃস্বের উপকার, খুব বেশি না হোক, একটুও, একজনেরও অন্তত একটাই যথেষ্ট। আজ, হ্যাঁ, একটাই বা কম কি? আজ একটা ভালো কাজ, কাল হয়তো আরেকটা, পরশু আবার আরেক, এবং এইভাবে বরাবর। এমনি করতে করতে ভালো কাজ করার অভ্যাস হয়ে যাবে, বদভ্যাসে দাঁড়িয়ে যাবে শেষটায়। এই করে করেই তো মানুষ উন্নতির পথে অগ্রসর হয়। সামনে একটা চলতি বাস পেয়ে হর্ষবর্ধন উঠে পড়লেন। একেবারে ভর্তি বাস, মানুষে মানুষে ঠাসাঠাসি। আপিসমুখ কেরানিরা মুরগি বোঝাই হয়ে চলেছে, পাদানি পর্যন্ত লোক দাঁড়িয়ে। তার মধ্যেই উঠে পড়লেন তিনি। ভিড় ঠেলে, রীতিমতো ঠেলে ঠুলেই তাকে ঢুকতে হলো। কিন্তু কি করবেন? পরের উপকার করতে তিনি বেরিয়েছেন, নিজের আরামের কথা ভাবলে তার চলে না। কনুয়ের গুঁতো খেয়ে গালমন্দ সয়ে এমনকি পরের পা মারিয়ে থেতো করে তাকে ভেতরে সেঁধুতে হয়। অনেক ধাক্কাধাক্কি হজম করে একটুখানি দাঁড়াবার তিনি স্থান পান।
সামনে লোক, পিছনে লোক, আশেপাশে লোক, লোকে লোকে ছয়লাভ। মানুষের এই গাদার মধ্যে আলাদা করে নিজেকে বোঝা এবং বোঝানো খুব সোজা নয়। তার এ মধ্যে দাঁড়িয়ে কায়ে ক্লেশে দাঁড়িয়ে থেকে চারিধারে তিনি তাকান। এদের মধ্যে কারো এখানে এখনই এই দণ্ডে কি কোনো উপকার করা যায় না? মনে মনে তিনি ভাবেন। প্রাণ কণ্ঠাগত হলে কি হবে, পরোপকারের উৎকণ্ঠা তাঁর যায়নি। সঙ্গে সঙ্গে একটা সুযোগ এসে জোটে। ইচ্ছেরা আর সুযোগরা কি করে পরস্পরের মালুম পায় বিধাতাই জানেন। কিন্তু দেখা যায় ঠিক তারা পিঠোপিঠি এসে পৌঁছেছে। কিন্তু এটা কি ঠিক পরের উপকার? তবে নিজেকে পর ভাবলে সে কথা স্বতন্ত্র। কিন্তু যদি নিজের উপকার করেই শুরু করা যায়, তাতেই বা লজ্জা কিসের? চ্যারিটি বিগিনস অ্যাট হোম, একথা কার অজানা। বাল্যকালের পাঠ্য বইয়েই পড়া, ভুলতে পারেননি তিনি এখনো। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। গোবরার উপকার করবার সুযোগে তিনি প্রবঞ্চিত হয়েছেন। এখন নিজের উপকার করে সেই ক্ষতিটা পুষিয়ে নেওয়া মন্দ কি? নিজের উপর দিয়ে শুরু করা যাক না। বিশ্ব তো পড়েই রয়েছে, পালাচ্ছে না। আর সময়ও বিস্তর, কাউকেই তিনি বঞ্চিত করবেন না, রেহাই দেবেন না কাউকেই। সংকোচ কাটিয়ে হর্ষবর্ধন পকেটে হস্তক্ষেপ করেন, নিজের পকেটে। অনেকক্ষণ থেকেই তার আশঙ্কা হচ্ছিল পাশের লোকটি যেন তার পকেট হাতড়াচ্ছে। ভিড়ের ঠেলায় গাদাগাদির গুঁতোয় ভালো মতো কিছু দেখাও যায় না, কিন্তু ওরই ভেতরে নিজেকে বাঁচানোও তো দরকার। নিজে না বাঁচলে পরকে বাঁচাবেন তিনি কি করে? ওরই মধ্যে ভিড়ের ফাঁক ফোকরের ভেতর দিয়েই তিনি হাত চালিয়ে দেন। অত্যন্ত কৌশলেই চালাতে হয়। যা অনুমান করেছিলেন তাই। আরেকজনের হাত তার আগেই সেখানে গিয়ে সন্নিবিষ্ট হয়েছে। একমাত্র পকেটের ফাঁকে দুটো হাত। বিশেষত হর্ষবর্ধনের তো হাত নয়, একখানি হস্ত, এক হাত হৃষ্টপুষ্টতা। অপর হাতখানি বেরিয়ে পড়তে ব্যতিব্যস্ত হয়, কিন্তু পেরে ওঠে না। হর্ষবর্ধনের হস্ত তাকে গ্রাস করে রয়েছে, এক হাত নিয়ে রেখেছে বেচারাকে। হর্ষবর্ধন চেঁচিয়ে উঠতে যান, কিন্তু বিস্ময়ের রাগে তাঁর বাক্যস্ফূর্তি বন্ধ। অপর ব্যক্তি একেবারে নিঃশব্দ। সে যে কে টের পাবার জো নেই। ভিড়ের মধ্যে ভিড়ে গিয়ে হারিয়ে বেমালুম হয়ে রয়েছে। হর্ষবর্ধন নিজেই চ্যাপটা চাই হয়ে গেছেন, নিজেকেই খুঁজে পাচ্ছেন না, সামলাতে পারছেন না এই টালমাটালের মধ্যে। জনতা ভেদ করে বাঞ্ছিত জনকে আর কি করে আবিষ্কার করবেন? দেখুন, আপনারা কিন্তু ভালো করছেন না। মাঝখান থেকে একজন বলে ওঠেন, ভালো করছেন না কিন্তু বলে দিচ্ছি, আপনাদের দুজনকেই আমি বলছি। কোনো রকমে ঘাড় কাত করে সেই লোকটি হর্ষবর্ধনকে মুলাকাত করেন। আপনাকেই আমি বিশেষ করে বলতে চাই। হ্যাঁ? হর্ষবর্ধন হকচকিয়ে যান। দুজনেই একসঙ্গে আমার জামার পকেটে হাত পুরেছেন। কাতর কণ্ঠে ভদ্রলোকটি উল্লেখ করেন, এটা কি আপনাদের ভালো হচ্ছে? তাই নাকি? শশব্যস্ত হয়ে হর্ষবর্ধন হাত টেনে নেন। অপর হাতটি অবিলম্বে অন্তর্হিত হয়। নিজের ট্যাঁকের খবর কে আর বেফাঁস করে, তাই এতক্ষণ চুপ করেছিলাম, কিছু বলিনি এতক্ষণ। কিন্তু আর চুপচাপ থাকা যায় না বলে আর পারলুম না মশাই। অনর্থক আপনারা আমার জামার পকেট নিয়ে মারামারি করছেন। পকেটে আমার একটি পয়সাও নেই। আমি তো। হর্ষবর্ধন বিব্রত হয়ে পড়েন। অপর ব্যক্তির কোনো উচ্চবাচ্যই নেই। বাস থেকে তিনি যেন উপে গেছেন, একদম উপেন্দ্রনাথ। আপনি তো বেশি হানি করেছেন মশাই। উনি হাত পুড়েছেন, ওর সরু হাত, কিছু না পেলে আপনিই সরে পড়তেন। কিন্তু আপনি আবার উপর চড়াও হয়ে হানা দিয়ে আমার কি সর্বনাশ করেছেন দেখুন, জামাটা ফাঁসিয়ে দিয়েছেন একেবারে। ভদ্রলোক জামাটা দেখাবার চেষ্টা করেন, কিন্তু দেখিয়ে উঠতে পারেন না। হর্ষবর্ধন দেখতে পান না, কিন্তু অনুভব করতে পারেন। বাস শুদ্ধ লোক হর্ষবর্ধনের উপর ক্ষেপে ওঠে, সবাই মারতে উদ্যত হয়। কিন্তু মাথার উপরের হাতল হাতছাড়া করে তবেই মারামারি করতে হয়। অথচ হাত ছাড়লেই হুমড়ি খেয়ে পড়তে হবে। কিন্তু পড়বেই বা কোথায়? ঠাস বোঝাই বাস, পড়বার তিলমাত্র স্থান নেই, অথবা তিলমাত্র স্থানই কেবল রয়েছে।
অগত্যা সবাই অসহায় ক্রোধে মারমুখ হয়ে ঝুলতে ঝুলতে আর ফুলতে ফুলতে চলে। হর্ষবর্ধন ভারী কাহিল হয়ে পড়েন। পালাবেন ভাবেন, কিন্তু সরবেন কোথা দিয়ে? সূচ গলাবার জায়গা নেই, কিংবা সেইটুকু ফাঁকই রয়েছে, কিন্তু ওই দেহ নিয়ে তো সূচিভেদ্য হওয়া যায় না। ভয়ে তার দম বন্ধ হয়ে আসে। ডালহৌসি স্কোয়ারে বাস পৌঁছয়, নেমে পড়ে সবাই। হর্ষবর্ধনও কাঁপতে কাঁপতে নামেন। মার খাবার আশাতেই তাকে নামতে হয়, কিন্তু না, তিনি নামবার আগেই দক্ষযজ্ঞ বেঁধে গেছে। যে যাকে পাচ্ছে চোর সাব্যস্ত করে ধরে বেঁধে কিল চর ঘুষি বসিয়ে দিচ্ছে। হর্ষবর্ধনের গায়ে আঁচড়টিও লাগে না। আশ্চর্য, উনি ওদের উপকার করতে চেয়েছিলেন বলতে কি সেই জন্যই ওর বাসে ওঠা, অথচ ওরাই ওর উপকার করে চলে গেল। নিজেরাই মারধর খেয়ে খুশি হয়ে চলে গেল। উল্টো উৎপত্তি আর কাকে বলে? হর্ষবর্ধন অতঃপর সতর্ক হন, না, এবার থেকে বুঝে সুঝে পরের উপকার করতে হবে। এমনকি নিজের উপকার করতেও যথেষ্ট সাবধানতার দরকার। ঝট করে ফেললেই হলো না, অত সস্তা নয়। উপকারের হঠকারিতা অপকারের চেয়েও মারাত্মক হতে পারে। এই সব উচিত অনুচিত ভাবতে ভাবতে হর্ষবর্ধন একটা ফাঁকা ট্রাম দেখে উঠে পড়েন। রাজাবাজারের গাড়ি ধর্মতলা ঘুরে যাবে। এসপ্ল্যানেডে পৌঁছতেই প্যাসেঞ্জারে ভরে ওঠে। হর্ষবর্ধনও ভাবনায় ভর্তি হতে থাকেন। কত কি ভাবনা! বাস্তবিক পরের উপকার করা কি দুঃসাধ্য ব্যাপার! কখন কোথায় কার উপকার করবেন, কি করে কেমন করেই বা করবেন, ফাঁক কই করবার। হঠাৎ তিনি চোখ তুলে দেখেন তার সামনের সিটে হাতখানেকের মধ্যেই একটি বয়স্কা মেয়ে কখন এসে বসেছে। তার কোলে ছোট্ট একটি শিশু। মেয়েটির রোগা লম্বাটে মুখ, পরিচ্ছন্ন হলেও কাপড় চোপড়ে পরিষ্কার দারিদ্র্যের ছাপ। জীবন সংগ্রামে ও যে নাজেহাল হয়ে পড়েছে বেশ বোঝা যায়। দেখবা মাত্রই হর্ষবর্ধনের হৃদয় বিগলিত হতে থাকে। এই তো তার সুযোগ, সুবর্ণ সুযোগ বলতে গেলে। মেয়েটির কবজি থেকে ময়লা একটা হাত ব্যাগ ঝুলছে। ব্যাগের মুখ খোলা। হর্ষবর্ধন লক্ষ্য করেন, ব্যাগের ওই অর্ধদয়যোগে একটা আধুলি কিংবা একটা টাকাই হোক অনায়াসে অজ্ঞাতসারে তিনি ফেলে দিতে পারেন। বাড়ি ফিরে মেয়েটি কি আহ্লাদিতই না হবে তাহলে! অপ্রত্যাশিত অর্থের মুখ দেখে কি আনন্দই না হবে ওর! না, টাকা নয়, একটা নোটই তিনি গলিয়ে দেবেন। অচেনা উপকারকের কথা ভেবে কি উচ্ছ্বসিতই না হয়ে উঠবে মেয়েটি! নিজে ভেবে নিজের মনেই পুলকিত হতে থাকেন হর্ষবর্ধন। একটা নোট করতলগত করে আস্তে আস্তে তিনি সামনের দিকে ঝোঁকেন। উপকার করবার দুঃসাহসে তার বুক দুরুদুরু করতে থাকে। তাক বুঝে ফাঁক গলিয়ে ফেলতে যাবেন, এমন সময় একটা কান ফাটানো গলা ক্ষণক্ষণ করে উঠল, লোকটা আপনার পকেট মারছে! পাশের আসনের এক ব্যক্তি উত্তেজিত হয়ে তাঁরই দিকে আঙুল বাড়িয়ে। মেয়েটি আর্তনাদ করে ব্যাগ সামলে নেয়। কোলের ছেলেটা কোকিয়ে ওঠে। কন্ডাক্টর ঢং ঢং করে ঘণ্টা বাজিয়ে দেয়, বিপদসূচক ঘণ্টা। ট্রামের প্রত্যেকে হর্ষবর্ধনের দিকে তাকায়। হর্ষবর্ধন সঙ্গে সঙ্গে হাত টেনে নেন এবং নিজের পকেটে পুরে দেন। বোকার মতো কাজ করেন অবশেষে। সারা গাড়িতে ভারী হইচই পড়ে যায়। সবাই কথা বলতে থাকে। কেবল একজন অতি বলিষ্ঠ লোক বিনা বাক্য ব্যয়ে দৃঢ় মুষ্টিতে হর্ষবর্ধনের হাত চেপে ধরে। তারপর শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে, দেখুন তো আপনার ব্যাগ থেকে কিছু সরাতে পেরেছি কিনা। ট্রাম থেমে যায়। হর্ষবর্ধন আমতা আমতা করেন, আমি আমি বলছি আমি না, মানে সেরকম কিছু নয়। কিন্তু কি করে তিনি খোলসা করবেন যে ঠিক উল্টোটাই তিনি করতে যাচ্ছিলেন? গাড়ির একজনও কি তার বাক্যে বিশ্বাস করবে, তার নোট নামানোর কথায়? না, কিচ্ছু নিতে পারিনি। মেয়েটি গজগজ করে, বেচারার পোড়া বরাত, 4টে আনি আর 2টো পয়সা ছিল মোট, তাই রয়েছে, কিচ্ছু নিতে পারিনি। আপনি কি ওকে পুলিশে দিতে চান? চুরি করতে পারেননি তো পুলিশে দিয়ে আর কি হবে? মেয়েটি বলে, চুরি চুরি না না। হর্ষবর্ধনের অর্ধস্ফুট গলা থেকে বেরোয়, আমি আমি মানে ধিক ধিক, মেয়েদের পকেট মারতে গেছো, গলায় দড়ি দাও গে। কেন, আমাদের কি পকেট ছিল না?
না পকেটে কি কিচ্ছু ছিল না আমাদের? দাও ওকে ট্রাম থেকে ফেলে দূর করে দাও, গলা ধাক্কা দিয়ে ভাগাও, পুলিশ ডাকো, ইত্যাদি নানান কণ্ঠ থেকে নানাবিধ মন্তব্য পাশ হতে থাকল। কন্ডাক্টরের সময় বয়ে যাচ্ছিল, ধৈর্যও যায় যায়। সে হর্ষবর্ধনকে তাড়া লাগায়, এই উঠে এসো, নেমে যাও গাড়ি থেকে। এর উপরে আপিল চলে না। হর্ষবর্ধন উঠে পড়েন, নেমে যান আস্তে আস্তে। সমবেত জনমত তাঁর বিরুদ্ধে। পাদানির কাছে গিয়ে যেমনি পৌঁছেছেন, কন্ডাক্টর পেছন থেকে এক ধাক্কা লাগায়, বেশ জোরালো এক ধাক্কা। তিনি উড়ে গিয়ে ফুটপাত জুড়ে পড়েন, চিৎপাত হয়ে পড়েন। ঠিক হয়তো চিৎপাত নয়, উল্টো চিৎপাত বললে ঠিক হয়, উৎপাত হয়ে পড়েন বলা চলে। ট্রামশুদ্ধ লোক হাহা হিহি হেহে হো হো হৈ হৈ করে হাসতে থাকে। তিনি উঠে গায়ের ধুলো ঝেড়ে হৌ হৌ করে হেসে, হৌ হৌ হচ্ছে দুঃখের হাসি, কান্নার নামান্তর মাত্র। আপন মনে তাই খানিক হেসে নিয়ে কৌতূহলী জিজ্ঞাসুরা জড়ো হবার আগেই পাশের একটা গলি দিয়ে তাড়াতাড়ি গলে পড়েন। প্রথম পরহিত চেষ্টার এই বিপরীত ফল দেখে তার মেজাজ তখন খিচড়ে গেছে। তিনি বেশ ঘা খেয়েছেন এবং দমে ছড়ে দুমড়ে হতাশ হয়ে গেছেন। উৎসাহের অনেকখানি তার উপে গেছে তখন। কিন্তু ভেবে দেখলে পরহিতকামীদের পথ চিরদিনই কি এমনি অপ্রশস্ত, হেন ক্ষুরোধার নয়? এই রকম কণ্টকাকীর্ণই কি নয়? পৃথিবীর যে সব মহৎ লোক অকালে মহাপ্রয়াণ করেছেন, যীশুখ্রিস্ট থেকে শুরু করে যেসব মহাত্মা পরের ভালো করতে গিয়ে বেঘোরে মারা পড়েছেন, তাদের এবং হর্ষবর্ধনের ইতিহাস কি প্রায় এক নয়? আস্তে আস্তে আবার তাঁর প্রেরণা আসতে থাকে। হর্ষবর্ধন কাছের একটা কেবিনে ঢুকে পড়ে এক গেলাস ঘোলের শরবত সাপটে নেন। একটু আগেই তো আরেক ঘোল খেয়েছেন, ঘোলে ঘোলক্ষয় করে নিতে হয়। গায়ে এবং মনে জোর লাগে। তারপর আবার তিনি চলতে শুরু করেন। শিয়ালদা স্টেশন পায়ে পায়ে পার হয়ে যান, চলতে চলতে শহর ছাড়িয়ে ক্রমে গাঁয়ের পথে গিয়ে পড়েন। বেশ কিছুটা উতরে এসেছেন সন্দেহ নেই, কয়েক মাইলই হবে হয়তো। আধা শহর আধা পাড়াগাঁর মতো একটা জায়গায় এসে পড়েছেন। হ্যাঁ, এই পাড়াগাঁই তিনি চান। যত কম শহুরে পাড়াগাঁ হয় ততই ভালো। গেঁয়ো লোকের সঙ্গই তাঁর কাম্য। শহরের লোকেদের মতো সন্দিগ্ধ স্বভাব নয় তাদের। স্বভাব সন্দিগ্ধ নয়, তারাই মানুষ। কোঁচা দুরস্ত শহুরেদের মতো ওঁচা নয়। এবং এই গ্রামের মধ্যে কেউ না কেউ অভাবাপন্ন থাকতে পারে, উপকৃত হবার যার উপস্থিত প্রয়োজন। হর্ষবর্ধনের সাহায্যগ্রস্ত হতে যে বিন্দু মাত্র বাধা দেবে না, উপকৃত হয়ে যে বাধিত হবে, ধন্যবাদ জানাবে, চিরকৃতজ্ঞ থেকে যাবে, চিরদিন হর্ষবর্ধনকে বদান্য বলে সন্দেহ করবে, শহুরে লোকদের মতো তাকে বদ বা অন্য কিছু ঠাউরাবে না। ইতস্তত দৃষ্টি চালাতেই একটা ছোট্ট বাগানবাড়ির মতো তাঁর চোখে পড়ল। বাগানের গেটের সম্মুখে কতকগুলো ছেলে মিলে জটল্লা করছে। কালো ময়লা ছেলেরা সবুজ ঘাসের উপর বসে। তারা যে তাঁর খুব প্রয়োজন বোধ করছে এমন বোধ হল না। কাজেই ওদের অতিক্রম করে বাগানের রেলিংয়ের পাশ দিয়ে ঘেঁষো জমি মারিয়ে মারিয়ে তিনি এগিয়ে চললেন। একটু এগোতেই, খুব বেশি দূরে নয়, বাগানের ভেতরে এক বেঞ্চিতে মলিন বসন পরিহিত চিন্তামগ্ন একটি বুড়ো মানুষ তাঁর নজরে ঠেকল। দেখলেই মনে হয় দারিদ্র্য দুঃখ দুর্দশার সজীব প্রতিচ্ছবি, নিখুঁত একখানা ফটোগ্রাফ। জরা এবং মরার মাঝখানে ক্ষণভঙ্গুর জীবনের ভঙ্গুর ক্ষণে এসে দাঁড়িয়েছে। ভঙ্গিও প্রায় সেই রকম, দুই হাত দুই হাঁটুর উপর রেখে মাটির দিকে এক দৃষ্টে তাকিয়ে, হতাশার জীবন্ত প্রতিমূর্তি। বুড়ো মানুষটি যে দারুণ কোনো দুঃখে জড়ীভূত হয়ে রয়েছে তাতে আর ভুল নেই, কিংবা ভারী কোনো দুশ্চিন্তার চাপে গুঁড়ো হয়ে যাচ্ছে তাও হতে পারে। ফেলে আসা অতীতের আয়তায় তলিয়ে রয়েছে সেরকমও সম্ভব। কিংবা হয়তোবা আত্মহত্যা করবে, সেই মতলবই মনে মনে ভাবছে এখন, কে জানে। হর্ষবর্ধনের বুকটা ধক করে ওঠে। এক্ষুনি এই দণ্ডেই ওই লোকটার কাছে ওর যাওয়া দরকার, গিয়ে ওকে বাঁচানো আবশ্যক। আর একটু দেরি করলেই আর ওকে রাখা যাবে না, ততক্ষণে মৃত্যুদণ্ডে নিজেকে দণ্ডিত করে বসবে হয়তো।
হর্ষবর্ধন কাঁটাতারের বেড়া টপকেই শর্টকাট করতে চান। অবশ্য ঘুরে ফিরে সদর দিয়েও বাগানের ভেতরে সেদবার একটা পথ ছিল, উন্মুক্তই ছিল, কিন্তু তখন কটা মুহূর্তই বা তাঁর হাতে রয়েছে। পরোপকার মত্তদের সবুর করবার অবকাশ আছে, এবং প্রত্যেক পর মুহূর্তেই দুর্ঘটনার প্রবলতর আশঙ্কা যেখানে। লোকটার হাতের তালুতেই হয়তো আফিমের তাল, সঙ্গোপনেই ডেলা পাকাচ্ছে, এবং হাতের সঙ্গে মুখের হাতাহাতি কিংবা মুখোমুখি হয়ে যেতে কতক্ষণ। বেড়া টপকাতে গিয়ে হর্ষবর্ধন জামাকাপড় ছিঁড়লেন, হাতে পায়ে ছড়ে গেল, কিন্তু পরোপকার প্রিয়রা কি নিজেদের নিয়ে মাথা ঘামায়? তাদের অগ্রগতি রোধ করে কার ক্ষমতা? সে ক্ষমতা তাদের নিজেদেরও নেই। নিজের প্রাণ দিয়ে নিজের প্রাণ না বাঁচিয়েই লোকে পরের উপকার করে। উনি নিজেরটা বাজে খরচ না করে কেবল পরের প্রাণ বাঁচিয়েই সেই দুরূহ কাজ সমাধা করছেন। ইকোনমির দিক দিয়েও এটা কম নয় তো। হর্ষবর্ধন নিঃশব্দ পদসঞ্চারে সন্তর্পণে মৃত্যুপথযাত্রীর শিওরে গিয়ে পৌঁছন। লোকটি কিন্তু চোখ তুলে তাকায় না, লক্ষ্যই করে না। হর্ষবর্ধনকে তখন বাক্য ব্যয় করতে হয়। কণ্ঠস্বরে যতখানি অশ্রুজল মেশানো সম্ভব মাধুর্যের সঙ্গে কারুণ্যের তদ্দূর মিক্সচার করে ভিজে গলায় হর্ষবর্ধন বলেন, ছিঃ ভাই, ও কাজ কি করতে আছে? বনেদি চালে উনি মাথা চালেন। হুম, ও কাজ ভালো নয়, একদম না। মরণাপন্ন লোকটি ভ্যাবাচাকা খেয়ে বিস্ময় বিস্ফারিত নেত্রে তাকিয়ে থাকে। ছি, আত্মহত্যা করা খারাপ, ভারী খারাপ। কেন মরতে যাবে ভাই? উপদেশপ্রবণ হর্ষবর্ধন। মরবার কি তোমার বয়স হয়েছে? তোমারও হয়নি, আমারও হয়নি। তিনকাল গেছে তো কি, এখনো বহুদিন আমরা টিকে থাকব, আলবাত থাকব, থাকতেই হবে। দেখো, আকাশ কেমন নীল, মাঠ কেমন সবুজ, কোকিল ডাকছে খাঁচায়, গরু মাঠে ঘাস চিবোচ্ছে। সামান্য একজন গরু, সেও মরতে প্রস্তুত নয়, প্রাণত্যাগ করতে রাজি নয় সেও। তুমি কেন মরবে ভাই? বুড়ো লোকটি কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে। কে হে বাপু তুমি? তোমাকে তো আমি চিনি না, ঘুণাক্ষরেও না। এখানে কি মতলবে? এবং প্রত্যুত্তরের জন্য অপেক্ষা মাত্র না করে তড়িৎ বেগে উঠে তৎক্ষণাৎ গাছপালাদের মধ্যে পালিয়ে যান। সেই মুহূর্তেই আরেকটি কণ্ঠ তীক্ষ্ণ, রূঢ় ও কটু কিঞ্চিত দূরত্ব থেকে ক্রমশ নিকটবর্তী হতে থাকে। এই এই ও কন হে? কন চোট্টা আদমি? খাড়া রহো, ভাগো মত, যাতা হে হাম। হর্ষবর্ধন খাড়া হয়ে থাকেন, কিন্তু মুহূর্ত মাত্রই। বলির পাঁঠার মতো খাড়ার অপেক্ষায় দাঁড়িয়ে থাকা, কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে থাকা নিতান্তই বাহুল্য মনে করেন। সমস্তটাই বিসদৃশ বলে ওঁর বোধ হয়। চটপট পা চালিয়ে যে পথে এসেছেন সেই পথেই কাঁটা তার টোপকে কেটে পড়েন। এবার টপকাতে গিয়ে তাঁর পিঠ, পেট আর কোমর ছেঁচড়ে যায়। তাছাড়া কাছার আধখানা কাঁটা তারে ছিঁড়ে আটকে থাকে। তার কোনো দোষ নেই, ডিওবার সময় তারটাই কাছা টেনে ধরে। পূর্বজন্মের শত্রুতাবশেই বোধ হয়। কি করবেন, যে করেই হোক বেড়ার কাছছাড়া হবার জন্য তাড়াতাড়িতে কাছা ছাড়া হয়ে নিজেকে মুক্ত করে এনেছেন। মুক্ত কচ্ছ হর্ষবর্ধন ভুক্তাবশিষ্ট কাছাকে, কাছার নামমাত্রকে যথাস্থানে বিন্যস্ত করার দুঃসাধ্য প্রয়াসে ব্যাপৃত। বাগানের দারোয়ান তাঁর সামনে আগুয়ান হয়ে আসে। क्या नाम बतलाओ, रहते किधर हो, कौन काम करते हो, चलो फाड़ी में। হর্ষবর্ধন সেই গোঁফের দিকে ভ্রুক্ষেপ করেই চোখ নামিয়ে নেন, ঘাড় হেঁট করে মাটির দিকে তাকিয়ে থাকেন। রায় বাহাদুর কো কাহে দিক কিয়া, ক্যা কুছ ভিক মাংনে আয়া থা? হর্ষবর্ধনের তথাপি কোনো কথা নেই, বীরাবনত চোখে পায়ের নখে মাটি চাটছেন। যাও যাও, ভাগ যাও, ভাগো ইয়া সে, और कभी घुसो मत। সত্যাগ্রহীর সঙ্গে কথায় না পেরে উঠে পরাস্ত দারোয়ান নিজেই স্বস্থানে প্রস্থান করে। হর্ষবর্ধনের আবার হাঁটা শুরু হয়। তার কাছা পতপত করে উড়তে থাকে পেছনে। পেছনেই বটে, তবে তার অব্যবহিত পেছনে নয়, দক্ষিণে হাওয়ায় গা ঢেলে দিয়ে।
কাঁটা তারে আটকানো তার অধিকাংশ কাছা জয় পতাকার মতো হেলে দুলে ওড়ে। বেড়ার জিম্মায় নিজের আঙ্গুল জমা রেখে ছিন্ন দেহ ভিন্ন কচ্ছ হর্ষবর্ধন পৌরাণিক শেয়ালের মতো নিজেকে পরাজিত জ্ঞান করে। পরের ভালো করার দুঃখ কম নয়, লাঞ্ছনাও ঢের। কিন্তু এত সব সয়েও যদি সত্যিই পরের ভালো করা যেতে পারত, তাহলেও তার কিছু সান্ত্বনা ছিল। কিন্তু পরের ভালো করা যায় কই? পরের ভালো তো হয়ই না, মাঝখান থেকে কেবল নিজের খারাপ হয়ে যায়। দূর দূর, হর্ষবর্ধন মনে মনে বলেন আর চলেন। এরকম বিচ্ছিরি পৃথিবী থেকে প্রতি পদক্ষেপে নিজেকে দূরীভূত করতে করতে তিনি এগিয়ে চলেন। না, আর তিনি কারো উপকার করবেন না, কারো না। আমাকে একটা পয়সা দেবেন মশাই? বিশীর্ণ দেহ এক বালক তার সামনে এসে দাঁড়ায়। কদিন থেকে কিছু খেতে পাইনি। হ্যাঁ, সে কি? হর্ষবর্ধন আকাশ থেকে পড়েন। এ যে একেবারে অপ্রত্যাশিত কাণ্ড। মেঘ না চাইতেই জল। যার জন্য তিনি হন্যে হয়ে বেড়াচ্ছেন, কোথাও সুবিধে করতে পারছেন না, তারই সুযোগ তার একেবারে সামনে। তিনি ভালো করে চোখ রগড়ে নেন। সত্যিই তো, উপকার প্রার্থী অযাচিতভাবে উপকর্তার সম্মুখে এসে হাজির, মিথ্যে নয়। এবং মুক্ত কণ্ঠে তার কাছে সাহায্য ভিক্ষা করছে, মুক্ত হস্তেই করছে। হর্ষবর্ধন এক নিঃশ্বাসে আকাশে উঠে যান শটান। তারপর আবার তাঁর মাটিতে পা ঠেকলে ভালো করে তিনি তাকিয়ে দেখেন। হ্যাঁ, উপকার করবার উপযুক্ত পাত্রই বৈকি, হুবহু ঠিক যেমনটি তিনি চাইছিলেন। একটা পয়সা? একটা পয়সা দিয়ে তুমি কি করবে? এক পয়সায় কি হবে? তাতে কি পেট ভরবে তোমার? কদিন ধরে খাওনি তুমি? আর কি ভয়ঙ্কর রোগাই না হয়ে গেছো বাব্বা! এই নাও, 4টে পয়সা নাও। 4টেতেই বা কি হবে? 4 আনা নাও তুমি। না না, 4 আনা নয়, এই নাও, 4টে টাকাই তোমায় দিলাম। যাও, পেট ভরে খাওগে। 4টে টাকা পেয়ে ছেলেটি দাঁড়িয়ে থাকে, স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকে খানিকক্ষণ। তারপর সম্বিত ফিরে পেয়েই লম্বা লম্বা পা ফেলে চোঁচা এক ছুট লাগায়। বিদুরের খুরের মতো বিদরিত হয়ে সেই খুদে খোকাটি দেখতে দেখতে কোথায় যে ছিটকে যায়, দেখাই যায় না। এবং দেখতে দেখতে হর্ষবর্ধনের মন গভীর হর্ষে ভরে ওঠে। এতক্ষণের সমস্ত দুঃখ এক নিমেষে কোথায় মিলায়, কোত্থেকে যেন ঢেউয়ের পর ঢেউ এসে তার গায়ে লাগে। তিনি উছলে উঠতে থাকেন। কিসের অজানা উৎস তার ভেতরে খুলে গেছে, নতুন উৎসব যেন হঠাৎ। যদিও আনন্দের আতিশয্যে তার অন্তর সমস্ত অভ্যন্তর যখন ভারাক্রান্ত, তথাপি উড়তে উড়তেই তিনি চলে যান। ভারী ভারী হাত পা নয়, যেন হালকা হালকা পাখা মেলেই তিনি চলেছেন। তার এই জয়যাত্রার পথে আচম্বিতে ধাক্কা আসে। মোটা সোটা এক আধা বয়সী মেয়ে তাকে এসে বাধা দেয়। আমার বাছাকে দেখেছ বাছা? জিজ্ঞেস করে সেই অত্যন্ত মোটা মেয়েটি। হর্ষবর্ধন থতমত খান। কাকে কাকে দেখব? এতখানি স্থূলতা তিনি জীবনে কখনো দেখেননি। মেয়েটি শুধু স্থূল নয়, হুলুস্থূল। রোগা একটি ছেলে, খুব রোগা, দেখেছ তাকে? এই সেদিন শক্ত ব্যারাম থেকে উঠেছে, বিছানা ছেড়েছে 7 দিনও হয়নি। তেলে ভাজা যা তা খায়, এত বারণ করি কিছুতেই মানে না। পয়সা পেয়েছি কি অমনি বেগুনি কিনে খাবে। বেগুনিই হয়েছে ওর কাল। টাইফয়েড থেকে যা করে বাঁচিয়েছি মা কালিই জানেন। ডাক্তার বলেছে ফের তেলে ভাজা খেলে এবার হলে আর বাঁচানো যাবে না। ওই একটিই আমার অন্ধের নড়ি, কিন্তু কত করে আগলাবো, কদিকেই বা নজর রাখি, কত দিক সামলাই। বকতে বকতে চলে যায় মেয়েটি। শোনবা মাত্র হর্ষবর্ধন নিজেই বেগুনি হয়ে ওঠেন। আকাশ থেকে মাটিতে তার পা পড়ে, ধপ করে পড়ে, এবং পড়তে পড়তেই যেন পাঁকের মধ্যে বসতে থাকে। এতদিন বাদে যদিবা তিনি কষ্টে সৃষ্টে একটিমাত্র পরের উপকার করলেন, সেই পরোপকার যে এতদূর গড়াবে এ কথা ভাবতেও তাঁর হৃৎকম্প হচ্ছে। পরোপকারে পুণ্য আছে এবং পুণ্যের ফলে স্বর্গবাস একেবারে নির্ঘাত। এ কথায় হর্ষবর্ধনের অবিশ্বাস নেই, কোনোদিন ছিলও না।
পুণ্য করেছ কি স্বর্গে গেছ, ভালো কাজ করলে স্বর্গ এড়ানো ভারী শক্ত ব্যাপার। এসব তথ্য তাঁর অজানা নয়, কিন্তু এক্ষেত্রে তার খটকা বাজছে এইখানে যে পরোপকার করলেন তিনি, পুণ্য হল তার, অথচ স্বর্গবাস আসন্ন হল আরেক বেচারার। এ হলো অবিশ্বাস্য কাণ্ড। এক যাত্রায় পৃথক ফল এরকম কখনো কেউ দেখেছে? অবশ্যই হর্ষবর্ধন নিজে স্বর্গে যাবার জন্য যে বিশেষ ব্যাকুল, ভয়ানক খুব লালায়িত এমন কিছু নয়, বরং যতদিন পারেন তার যদ্দূর সাধ্য স্বর্গের ধাক্কা সামলে থাকতেই তিনি বদ্ধপরিকর। কিন্তু তবু নিজের পরোপকার প্রবৃত্তি চরিতার্থ করবার লালসায় নিরীহ পরের ছেলেকে স্বর্গে পাঠাবার তাঁর উৎসাহ ছিল না। বেগুনির সাহায্যে তাকে পরলোকে রওনা করে দিয়ে অবধি তিনি যেন সান্ত্বনা পাচ্ছিলেন না। তার মনের মর্মস্থলে কিংবা চর্মস্থল সেটা বোধহয় কোথায় যেন জুতোর কাঁটা হয়ে উঠছিল। চলতে ফিরতে বেজায় রকম খচখচ করতে লাগল তখন থেকে। হর্ষবর্ধন মনের মধ্যে খোঁড়াতে খোঁড়াতে চলেন। পোয়াটেক যেতেই সেই ছেলেটিকে এক তেলে ভাজা দোকানের পাশে বেগুনি জর্জর অবস্থায় দেখা গেল। প্রকাণ্ড এক ঝুড়ি বেগুনি নিয়ে মহা সমারোহে সেবন করতে বসে গেছে সে। হর্ষবর্ধন ধীর পদবিক্ষেপে অগ্রসর হন। যেসব বেগুন ওর পেটে গেছে ইতিমধ্যেই চলে গেছে, তারা তো আর চারা নেই, কিন্তু যারা এখনো যেতে পারেনি এবং উনি দূর থেকেই তাকিয়ে দেখেন যায়নি, তাদের সংখ্যাও নেহাত কম নয়। সেই সব বেগুনিকে ওর হাত থেকে বাঁচিয়ে বেগুনির হাত থেকে ওকে বাঁচাবেন, উভয়কে নিজের কবলে এনে পরস্পরের গুণাগুণ থেকে রক্ষা করবেন, এই তাঁর বাসনা হল। তাক করে তিনি এগোতে থাকেন তাকাতে তাকাতে। ছেলেটিও তাকে দেখতে পায়, তবু কিন্তু দেখেও দেখে না, অম্লান বদনে নিজের বেগুনি চালিয়ে যায়। তিনি আরেকটু কাছাকাছি হতেই সে কিন্তু চট করে উঠে পড়ে। কেন বলা যায় না, পুনশ্চ 4 টাকা পাবার আশঙ্কা তার মনে জাগে না তেমন, অন্যবিধ সন্দেহটাই বোধহয় জাগরুক হতে থাকে। বেগুনি সঙ্গে নিয়ে হর্ষবর্ধনকে পিছনে ফেলে দ্বিগুণ বেগে সেই মুহূর্তেই সে উধাও হয়। বেড়া টপকে ঘেরা ডিঙিয়ে এর ওর তার ঘরবাড়ির ফাঁক ফোকর দিয়ে নিজের ডেরায় সোজা লম্বা দেয়। চোখের পলকে চোখের বাইরে চলে যায়। হর্ষবর্ধন হতাশ হয়ে বসে পড়েন, মাটিতেই বসে পড়েন। বেগুনি এবং বালক একসঙ্গে তো চম্পট দিয়েইছে, তার অন্তরের হিত সংকল্পেরও প্রায় যায় যায় অবস্থা। পরধর্ম ভয়াবহ এই ধরনের একটা কথা কবে যেন তার কানে এসেছিল, কে জানে তার মানে কি, কিন্তু কথাটা এখন মনে পড়ে। পরধর্ম ভয়ঙ্কর হতে পারে, কিন্তু পরের অর্থ তো আর তেমন মারাত্মক নয়। পরের ধর্মে কে হাত দেয়, কেই বা হস্তক্ষেপ করতে যায়, নেহাত অর্বাচীনেও না। কিন্তু পরের টাকা না মারে কে? পরার্থ পরতা মানেই তো তাই, তাই না? কিন্তু এই বেগুনি প্রিয় পরার্থপর ছেলেটির বেলায় যা ঘটছে সবই বিপরীত। শাস্তর মাস্তর সবকিছুই গুলিয়ে গোলমাল হয়ে যাচ্ছে। নইলে ওর অপরাধ কি? পরের অর্থে বেগুনি খেয়ে নিজের ধর্ম বজায় রেখেছে বই তো নয়, কিন্তু এমনি ওর কপাল গ্রহবৈগুণ্য আর বেগুনি গ্রহণ এমনভাবে ওতপ্রোত হয়ে ওর বেলায় জড়িয়ে গেছে যে পরের অর্থে আর নিজের ধর্মে কিছুতেই খাপ খাচ্ছে না, কোনোটাই সইছে না ওর, ধর্মেও না কর্মেও না। হর্ষবর্ধন ভাবতে ভাবতে বসে থাকেন। ট্যাকের অপব্যয় করে 4 টাকা খসিয়ে বেশ পরের উপকার করেছেন তাহলে। উপকারই বটে। বসে বসে ভাবতে থাকে হর্ষবর্ধন, বাহ, খাসা খরচ তো করেছেন, এখন খরচান্ত কোথায় গিয়ে হয় কে জানে। না, সারা পৃথিবী ষড়যন্ত্র করেছে তার বিরুদ্ধে, সমস্ত মানুষ পেছনে লেগেছে তার, কিছুতেই মানুষের উপকার করতে দেবে না। এমনকি হর্ষবর্ধনের অল্প বিস্তর সন্দেহ হয় স্বয়ং বিধাতারও হয়তোবা এই চক্রান্তে যোগ আছে। তা না হলে এমনটা কি আর এতটাই কি হতে পারে? হর্ষবর্ধন বসে বসে ভেবে ভেবে মুহ্যমান হন। কিন্তু বেশিক্ষণ বসে থাকা তার পোষায় না, তাকে উঠতে হয়। তার অন্তর্নিহিত প্রেরণাই কান ধরে তাকে উঠিয়ে দেয়। তিনি দেখতে পান, বসেই দেখতে পান, একটি চাষার মেয়ে তরকারির মোট মাথায়,
বোঝার ভারে কাতর হয়ে কুঁজো হয়ে পথ চলেছে। তক্ষুনি তার পুরনো সংকল্প ফিরে আসে, পুনশ্চ পেয়ে বসে তাকে, তার মধ্যে উড়ে এসে জুড়ে বসে আবার। তার মহৎ ব্রত মনে পড়ে যায়, অপরের উপচিকিৎসা, পরের গুরুভার বহন করে হালকা করে দেবার বাসনা আবার তার বক্ষে চাগার মারে। হর্ষবর্ধন মেয়েটির কাছে এগিয়ে যান, স্বাভাবিক হেঁড়ে গলাকে যতদূর সম্ভব মোলায়েম করে মিঠে করে আনেন। দাও, দাও, ওই বোঝাটা আমায় দাও, আমি তোমার বাড়িতে বয়ে দিয়ে আসছি। মেয়েটি সন্দিগ্ধ নেত্রে ওর দিকে তাকায়। তুমিই বুঝি সেই লোক না? আমি আমি কি? হর্ষবর্ধন ঘাবড়ে যান। কি বলছ? পচার মার কাক থেকে গুড়ের নাগরি নিয়ে পগার পাড় দিয়েছিল তো তুমি। 7 দিনও হয়নি, এর মধ্যে ভুলে গেছ? আমি আমি কেন পালাবো? হর্ষবর্ধনের ধোঁকা লাগে। বাহ, বাড়ি বয়ে দিয়ে আসছি এই বলে যেমন আমার ঘাড়ে এসে পড়েছ। পচার মার কান্নায় কাল রাত্রির পাড়ার কারও ঘুম হয়নি আমাদের, আর বলা হচ্ছে আমি কেন পালাবো, মরে যাই আর কি। না না, আমি নই, আমার মতো অন্য কেউ হতে পারে। হর্ষবর্ধন আমতা আমতা করতে থাকেন। গুড়ের নাগরি আমি কখনো চোখে দেখিনি। আবার সাফাই গাওয়া হচ্ছে। ডেকরা কোথাকার, ডাকবো নাকি সবাইকে? ডেকে জড়ো করবো লোক? পচার মা বলছিল মানুষটার গোঁপ ছিল না, এখন দেখছি দিব্যি গোঁপ। শখ করে আবার রাতারাতি গোঁপ লাগানো হয়েছে। পরকে ঠকাবার ফোন দি না, ঠক কোথাকার। দেখে তো গোঁপটা ঝুটো না আসল, টেনে ছিঁড়ে নিয়ে দিইগে পচার মাকে। এই বলে চাষার মেয়ে মাথার মোট অবলীলায় মাটিতে নামিয়ে রেখে তার চেয়ে আরও বেশি অবলীলাক্রমে স্বহস্তে হর্ষবর্ধনের গোঁফের দিকে অগ্রসর হন। হর্ষবর্ধন আর এক মুহূর্ত সেখানে দাঁড়ান না। কোথায় পরের গুরুভার বহন করবেন, না কোথায় নিজেরই গুম্ফভার লাঘব হবার জোগাড়। উল্টো উৎপত্তি আর কাকে বলে? সর্বনাশ আসন্ন হলে পণ্ডিতেরা যেমন সম্পত্তির অর্ধেক ত্যাগ করতে দ্বিধা করেন না, হর্ষবর্ধনও তেমনি এহেন গোলযোগে কর্তব্যের গুরুভার পরিত্যাগ করে কেবলমাত্র নিজের গুম্ফভার বহন করেই সরে পড়েন। না, আর পরোপকার না, পরোপকারের আশা দুরাশা মাত্র। সে আশায় জলাঞ্জলি দিতে হলো। মনে মনে এই সব পর্যালোচনা করতে করতে ঊর্ধ্বশ্বাস হর্ষবর্ধন একেবারে 1/2 মাইল দূরে গিয়ে তবে হাঁপ ছাড়েন। পিছু পিছু সেই মেয়েটি তাড়া করে আসছে কিনা ভালো করে দেখে নিয়ে পেছনের 1/2 মাইলের মধ্যে ভয়াবহ সেই উদ্যত হস্তের চিহ্নমাত্র না দেখে তবেই তিনি আরামের হাঁসফাঁস ছাড়তে পারেন। না, প্রাণান্ত করলেন, নানাভাবেই চেষ্টা করে দেখলেন, আর কি করবেন, আর কিভাবে পরের উপকার তিনি করতে পারেন। অবশ্যই ডুবন্ত লোককে সলিল সমাধি থেকে বাঁচানো যায়, যায় না যে তা নয়, সেটাও একটা ভয়ানক পরোপকার। সেরকম একজনকে বাঁচাতে যে তিনি গড়রাজি তাও না। তবে কিনা এখন হাতের কাছে তেমন ডুবুডুবু লোক কই, পাচ্ছেনই বা কোথায়? আর যদিই বা পান, হাত ধরা কাউকে পেয়েই যান, তাহলেই বা কি? তা পেলেই বা কি লাভ? সাঁতারের শও তো তাঁর জানা নেই। উঁচু মই বেয়ে উঠে প্রজ্বলন্ত 5তলা বাড়ির ধুমায়মান কুঠুরির ভেতর সেঁধিয়ে লেলিহান অগ্নিশিখাদের ভেদ করে ছোট্ট একটা কচি মেয়েকে উদ্ধার করে নিয়ে আসা পরোপকার হিসাবে তাই বা কি এমন মন্দ? পরোপকারের বাড়াবাড়িই বলা যায় বরং। মইটই পায়ের কাছে রেখে আড়াল আবডাল থেকে সুবিধে মতো একটা বাড়িতে আগুন লাগিয়ে পরোপকার করবার সুবর্ণ সুযোগ একটা সৃষ্টি করা তার পক্ষে যে খুব কঠিন তা নয়। কিন্তু তেমন সুবিধা এলেও হাতের লক্ষ্মী পায়েই তাঁকে ঠেলতে হবে। পায়ের মোয়ে হাত দিতেও পারবেন না। বাধ্য হয়ে নিতান্ত দুঃখের সঙ্গেই ওই পরোপকারে তাঁকে বঞ্চিত থাকতে হবে। কেবল বঞ্চিত না, প্রবঞ্চিতও বলা উচিত। এই দেহ নিয়ে মই বেয়ে ওঠা কি তার সাধ্য? না, তার ওই বপুকে ঠেলে তোলা কোন পার্থিব ময়ের ক্ষমতা? না, এ জাতীয় পরোপকার স্পৃহা তাঁর সম্বরণ করাই উচিত। এসব তাঁর নাগালের বাইরে। না, আর পরোপকার নয়।
কাল থেকে ফের তিনি মাছের ঝোল ভাতে ফিরে যাবেন, চিরপুরাতন সেই সাবেক জীবনে প্রত্যাবর্তন করবেন। পৃথিবী পড়ে পড়ে পচুক, মানুষরা সব গোল্লায় যাক, তার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। ফিরেও তাকাবেন না তিনি। পরোপকারের জন্যে প্রাণ দিতে তিনি প্রস্তুত ছিলেনই তো এতক্ষণ। প্রাণ দেওয়া তো তুচ্ছ, এমন আর কি তেমন, কিন্তু পরহিতে প্রাণদান পর্যন্তই তার দৌড় ছিল। শেষ সীমান্ত ওইখানেই। প্রাণান্ত করা অবধি তার তালিকায় ছিল, কিন্তু তার বেশি, প্রাণদানেরও বেশি এগুতে তিনি অপারগ। কিছুতেই তিনি গোপ বিসর্জন দিতে পারবেন না। না, গোফান্ত হতে তিনি অক্ষম। তাতে কারোর পরোপকার হলো চাই নাই হলো। গো গো শব্দে এগিয়ে চলেছেন হর্ষবর্ধন। কলকাতার দিকে, তার গৃহের দিকেই ফিরে চলেছেন। কোনো দিকে দৃক্পাত না করেই চলেছেন। কিন্তু তার ভেতরেই দু একটা দুর্ঘটনা যে না ঘটেছে তা নয়। একটি স্কুলগামী মেয়েকে বাসে তুলে দিতে গিয়ে গালে চপেটাঘাত খেয়েছেন। ঠিক পরোপকার মানুষে নয়, ভুলক্রমেই তুলে দিতে গিয়েছিলেন। এক হাতে বই খাতা, আরেক হাতে শাড়ির আঁচল। কোনটা সামলাবে বাসে উঠতে গিয়ে মেয়েটা ঠিক ঠাহর করতে পারছিল না। এই দুই দিক বজায় রেখে তার উপরে বোঝার উপর শাকের আঁটি, নিজেকে সামলে বাসে ওঠা দুরূহ। একটি ছোট্ট মেয়েকে লোকে যেভাবে তুলে নেয়, নেহাত শিশুতুল্য মেয়েকে, সেই ভাবনায় অনুপ্রাণিত হয়ে সেইভাবে মেয়েটিকে বাসে তুলে দিতে চেয়েছিলেন হর্ষবর্ধন। তেমনি করে বই খাতা শাড়ি সর্বসমেত তুলে ধরে বাসের মধ্যে স্থাপিত করবেন কি না জানতে গিয়েছিলেন। তার জবাবে মেয়েটি শটান এক চড় সাঁটিয়ে তিড়িং করে এক লাফে বাসের উপর গিয়ে উঠে পড়েছে। হর্ষবর্ধন অবাক হয়ে গেছেন। চড় খেয়ে ততটা নয়, মেয়েটা কোন হাতে তাকে চড়ালো তাই ভেবে। মেয়েটির দুটো হাত তো ব্যাপৃত ছিল, শাড়ি আর বই সামলাতেই ব্যস্ত ছিল দুই হাত, এবং তৃতীয় আরেক হাতের অভাবেই তো বাসের হাতল ধরতে পারছিল না সে। নিজের চোখেই তো উনি দেখেছেন। এর মধ্যে, মুহূর্তের মধ্যেই তৃতীয় আরেক হাত বার করে হর্ষবর্ধনকে চড়চড়িত করে এবং সেইখানেই না থেমে চতুর্থ আরেক হাত বাড়িয়ে হাতল আঁকড়ে বাস পাকড়ানো, সমস্তটা ম্যাজিকের মতন বলেই মনে হয়। এ কি সম্ভব? এও কি সম্ভব? বাস্তবিক অদ্ভুত কর্মা এই মেয়েরা। সবই এরা পারে, তবু যে কেন এত শুধু ছলনা করে? হ্যাঁ, সব পারে। মোটা হওয়া থেকে, মোট বওয়া থেকে, এক চড়ে মনের মধ্যে গুমট সৃষ্টি করা অবধি কিছুই এদের অসাধ্য নেই। গালে হাত বুলোতে বুলোতে হর্ষবর্ধন যতই ভাবেন ততই আরও ভাবিত হন। চর জর্জর হর্ষবর্ধন। চরগ্রস্ত হবার পর থেকেই হর্ষবর্ধনের মুখভাব বদলে গেছে। যে মুখ নিয়ে আজ সকালে তিনি বাড়ির বাইরে হয়েছিলেন, সে মুখ তাঁর নেই আর। যে মুখে বিশ্বপ্রেমের ছাপ ছিল, ইতর ভদ্র সবার সঙ্গে ভাব করবার ব্যাকুলতা ছাপানো ছিল যে মুখে, সবার প্রয়োজনে লাগবার এবং প্রিয়জন হবার আকাঙ্ক্ষা ছাপিয়ে উঠেছিল যেখানে, এখন সেখানে সেসব কিছুই নেই। সেসব উপাদেয় ভাবের, সদ্ভাবের নিতান্তই অভাব এখন সেখানে। তার মধ্যে যা কিছু ভালো, যা কিছু সারালো ছিল, সেসবের ধ্বংস হয়ে গেছে। মুখখানা কেমন একরকম বিজাতীয় গোছের করে ধ্বংসাবশিষ্ট হর্ষবর্ধন এখন পথ হাঁটছেন। কদাচ কাহারও উপকার করিব না, করা বাহুল্য মাত্র। পৃথিবীর চোখের সামনে এই জাতীয় একটা বিজ্ঞাপন নিজের মুখপত্রে জাহির করেই তিনি চলেছেন যেন। না, পরোপকার করাটা কিচ্ছু না। মারা গেলেও তিনি আর কারো উপকার করছেন না, ও পথ মারাবেনই না। পরোপকার করাটা বিলাসিতা মাত্র, মারাত্মক বিলাসিতাই বলতে গেলে। মারধর খেয়ে পরোপকার বিলাসী হতে তিনি নারাজ। কেবল নারাজ নন, অসমর্থও বটে। না, পরের ভালো করে আর কোন গাধা? পৃথিবীতে টিকে থাকতে হলে হর্ষবর্ধন হাড়ে হাড়েই বুঝেছেন এবার পরের অপকার করে যাওয়াই হচ্ছে প্রশস্ত পন্থা, আনন্দ উপার্জনের অনিন্দনীয় উপায়। একান্ত না পেরে উঠলে হর্ষবর্ধন ভেবে দেখেন পরের অপকার করাটাও কম কঠিন কাজ না।
কেননা কি করে কোন কৌশলে যে পরের সর্বনাশ সাধনা করা যাবে তার সঠিক ধারণা করতে পারাও শক্ত। পরের ক্ষতি করবার প্রতিভা থাকা দরকার, সবাই তা পারে না। হর্ষবর্ধন মনে মনে ঘাড়ে নাড়েন। তাই একান্তই পরোপকার করতে না পারলে, কিছুতেই না পেরে উঠলে, উপকারও না অপকারও না, পরের অনুপকারী হতে তৎপর থাকাই শ্রেয়। অনেকখানি হাঁটবার পর হর্ষবর্ধনের গতি মন্দীভূত হয়, মনটাও নরম হয়ে আসে, তার মুখের দৃশ্য বদলায়। যেখানে এতক্ষণ ক্যাফিয়াসপিরিনের সচিত্র বিজ্ঞাপন সাঁটা ছিল, বিশ্বের মাথা ব্যথা মুখ খিচিয়ে উঁকি দিচ্ছিল যেখানে, এখন সেখানে হাসি খুশির প্রথম পাতা বিরাজ করছে। সঙ্গে সঙ্গে তার সম্মুখের দৃশ্য বদলেছে। পৃথিবীও আবার হাসি হাসি হয়ে উঠছে। চলতে ফিরতে উনি চলকে উঠতে থাকেন। এই রকমই চলকানির মুখে রাস্তার পাশে বাড়ির দোরগোড়ায় ফুলের মতো ফুটফুটে ছোট্ট একটা খুকিকে পেয়ে তার মাথায় তিনি হাত বুলিয়ে দিচ্ছেন। পিঠেও হাত বুলিয়েছেন হয়তো। অকস্মাৎ উচ্ছ্বসিত হয়ে এমনিই একটু আদর করে দিয়েছেন, অযাচিতভাবেই করেছেন। অমনি বাড়ির অন্দর থেকে ঝাঁঝালো এক গলা বেরিয়ে আসে। মেয়ের মা সদর চৌকাটে এসে দাঁড়ান। এই লুনা, কি হচ্ছে ওখানে? ভেতরে আয়। ভীত হয়ে হর্ষবর্ধন হাত গুটিয়ে নিয়েছেন, নিজেকেও হটিয়ে নিয়েছেন তৎক্ষণাৎ। ভারী ভড়কে গেছেন তিনি। ভয়ানক। হ্যাঁ, এ কি, তিনি তো কিছুই করেননি, উপকার টুপকারের চেষ্টাও মাত্র না, কেবল একটু হাত বুলিয়েছেন মাত্র। কারোর মাথায় হাত বুলানো কি তার কোনো উপকার করা? কে জানে। প্রত্যেক পর মুহূর্তেই পরিচিত পৃথিবী যেন আরও জটিল হয়ে পড়ছে তাঁর কাছে। না, পৃথিবীর গতিক ভালো নয়, জাহান্নামের পথেই এর গতি। হর্ষবর্ধন দিব্য চোখে দেখতে পান, ছেলে বুড়ো গরু ভেড়া ছাগল সমস্ত নিয়ে এই বসুন্ধরা সোজা গোল্লায় যেতে বসেছে। ঠিক রসগোল্লায় গেলেও ক্ষতি ছিল না, কেননা রস বৈশ বলে একটা কথাই তো ছিল। কথাটা কোথায় যে ছিল হর্ষবর্ধনের আন্দাজ নেই, কিন্তু কথাটা উত্তম। ওই রসালো কথাটা হর্ষবর্ধনের ভারী ভালো লেগেছে। খুব লাগসই কথাটা। খবর কাগজে না কিসে পড়বার পর থেকেই কথাটা তার মনের খাতায় গাঁথা হয়ে গেছে। কথাটা উপাদেয় রসগোল্লার মতোই উপাদেয়, এবং রসগোল্লার সম্বন্ধেই প্রযোজ্য। যেহেতু রসগোল্লার মতো সর্বদা রসের মধ্যে কে আর বসে থাকে। রসগোল্লাই তো সেই বস্তু যা সব সময়ই রসে রয়েছে, রসিক হয়ে আছে। কিন্তু না, আজকের পৃথিবীর রসকস কিচ্ছু নেই, একেবারে নিকষ কৌলিন্য। কিংবা রস বস্তু যা ছিল সব উপে গিয়ে তলায়মান কষই পড়ে আছে কেবল। হায় রসাতল যাত্রী ধরিত্রী। হর্ষবর্ধনের দীর্ঘ নিঃশ্বাস পড়ে যায়। ধরাধামের দুর্দশা ভেবে ওর কান্না আসে। রস নেই এক ফোঁটাও না, কেবল কষ। চোখ মুখ পাকিয়ে দাঁত কিড়মিড়ি করে। নিজেকে সবলে চেপে শুধু কেবল উত্তরে দক্ষিণেই নয়, চারিধারেই চাপা দিয়ে নিজেকে জব্দ করে। রীতিমতো কষে রয়েছে এই পৃথিবী। আজকের পৃথিবী কোনো কথার উত্তরও দেবে না, কারুর কাছ থেকে কিছু দক্ষিণাও নেবে না। পার্থিবতার প্রতি তিক্ত বিরক্ত হয়ে ভগ্ন হৃদয় হর্ষবর্ধন হন হন করে চলে যান। কিন্তু যাবেন কোথায়? পৃথিবী তো সারা পৃথিবীময়ই ছড়ানো। গরু ভেড়া ছেলে বুড়োয় বিজড়িত হয়ে জর্জরিত হয়ে সব দিকেই সুবিস্তৃত। যেতে যেতে হঠাৎ তাকে থমকে দাঁড়াতে হয়। পথের ধারে গাছের ছায়ায় একটা ঠেলা গাড়িতে ছোট্ট একটা শিশু, একেবারে দুগ্ধপোষ্য, হাত তুলে তাকেই যেন ডাকছিল। তাকেই কিংবা একটা ষাঁড়কে তা বলা শক্ত, কেননা সেই যৎসামান্য মানুষটির কাছাকাছি একটা ষাঁড় দাঁড়িয়েছিল, যৎপরনাস্তি একটা ষাঁড়। ষাঁড়টাও শিং বাগিয়ে শিশুটিকে লক্ষ্য করছিল। লক্ষ্য ভেদ করবে কিনা আঁচছিল কি মনে মনে। ছেলেটা গুঁতনীয় কিনা, ঠেলাগাড়ি সত্ত্বেও জুত মতো গুঁতনো যাবে কিনা, তারই প্ল্যান আঁটছিল বোধহয়। হর্ষবর্ধন থমকে দাঁড়ান। ছেলেটির আশেপাশে ত্রিসীমানায় তিনি আর ওই ষাঁড় ছাড়া তৃতীয় ব্যক্তি কেউ নেই। ঠেলাগাড়ি যে ঠেলছিল সেই বা গেল কোথায়? ষাঁড়টাই তাকে সাবার করেছে, কিংবা তাড়িয়ে নিয়ে গিয়ে সুদূরে কোথাও সরিয়ে রেখে এসেছে হয়তো। কিন্তু সে যাই হোক,
ষাঁড়ের কবল থেকে শিশুটিকে বাঁচানো কি প্রয়োজন? নাবালকের উপকার করবেন কিনা হর্ষবর্ধন ইতস্তত করেন। ছেলেটির হাতছানিতে ঠেলাগাড়ির কাছে তিনি এগিয়ে যান। ছেলেটি কিন্তু তাকে দেখেনি, তার ডাগর দৃষ্টি ষাঁড়ের দিকে। এক মুহূর্তে হর্ষবর্ধনের আপাদমস্তক জ্বলে ওঠে। নিজেকে তিনি অপমানিত জ্ঞান করেন। ষাঁড়টাই ওর কাছে বড় হলো, ষাঁড়ের প্রতি ওর বেশি আকর্ষণ। উপকার প্রবণ জীবন রক্ষায় অগ্রসর হর্ষবর্ধনকে দেখেও দেখা হচ্ছে না। এইটুকু ছেলের মধ্যেও কি অমানসিকতা, পার্থিবতা, কি অপার্থিব মনুষ্যত্ব! তবে তোর ষাঁড় নিয়েই তুই থাক। এই বলে বেওয়ারিশ শিশুকে ষাঁড়ের হাতে সমর্পণ করে সবেগে তিনি এগিয়ে পড়েন। ফিরেও তাকান না। কিন্তু কিছু দূর গিয়ে আবার তাকে ফিরতে হয়। ছেলেটি মনুষ্য জাতিরই ভগ্নাংশ, তাতে ভুল নেই। মানুষের যাবতীয় দোষই ওর মধ্যে পুরোদস্তুর রয়েছে, সে কথাও সত্যি। কিন্তু তবু অসহায় অবোধ গোয়ারকে গুঁতোর কাছে গচ্ছিত রেখে আসা কি ঠিক হলো? না, নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও এই উপকারটা উনি করবেন। এই তার জীবনের শেষ উপকার, চরম এবং চূড়ান্ত পরোপকার। এরপর থেকে আর না। আবাল বৃদ্ধ বনিতা সকলেরই তিনি ভালো করতে চেয়েছিলেন, যথাসাধ্য প্রয়াস করেছিলেন, কিন্তু কারোর সঙ্গেই তাঁর বনেনি। না বনুক, এই শিশুকে তিনি ধর্তব্যের মধ্যেই ধরবেন না। এর সঙ্গে আবার বনিবনা কি? এর কি আবার সম্মতির অপেক্ষা আছে? উপকার করে দিলেও এ কোনো আপত্তি করবে না, করতে পারবে না, কথাই বলতে শেখেনি এখনো। অপকার করলেও এর কোনো প্রতিবাদ নেই। ভালো মন্দের একদম অতীত এ বেচারা। এরকম ক্ষেত্রে লাভ ক্ষতি না খতিয়ে এহেন অর্বাচীনের একটু উপকার করে একে বাঁচিয়ে দেওয়া হয়তো তেমন দোষাবহ হবে না। হর্ষবর্ধন ফিরে আসেন। তখনও ছেলেটা ষাঁড়ের কাছে দাঁড়িয়ে। তখনও হর্ষবর্ধনের দিকে দৃক্পাত নেই। কিন্তু হর্ষবর্ধন, সুখ দুঃখের বহির্গত হর্ষবর্ধন, কিছুমাত্র গ্রাহ্য না করে ষাঁড়টাকে অবহেলা করে ঠেলাগাড়ি সমেত ছেলেটিকে ঠেলে নিয়ে চলেন। ষাঁড়কে তাড়ানো, এমনকি তার সঙ্গে কোনো উচ্চবাচ্য করা তার কাছে সঙ্গত ঠেকে না। বরং ছেলেটাকেই ওর খপ্পর থেকে সরিয়ে নিয়ে চলে যাওয়াটা সমীচীন বলে ওর মনে হয়। জনৈক পথিকের কাছ থেকে থানার ফাঁড়িটা কোন দিকে জেনে নিয়ে সেই পথেই তিনি ঠেলাগাড়ি চালনা করেন। পুলিশের জিম্মায় ওকে জমা রেখে যাবেন এখন। যার ছেলে খরচ হয়েছে সে নিজেই খুঁজে পেতে থানা থেকে বুঝে পড়ে নেবে, সেই ভালো। গাড়িটা চৌমাথা পর্যন্ত ঠেলে আনতেই তার হাত ব্যথা হয়ে যায়। পাশেই একটা বাঁধানো ইঁদারা, তার রোয়াকে বসে তিনি একটু জিরিয়ে নেন। এমন সময় একটা হৈ হৈ শব্দ চারধার থেকেই তার কানে আসতে থাকে। আওয়াজটা ক্রমশ কাছে আসে। কর্ণগোচরের সঙ্গেই প্রায় চক্ষুগোচর হয়। চোখ এবং কান উভয়ের কাছেই ক্রমশ স্পষ্ট হয়ে ওঠে। একদল লোক মার মার করতে করতে চারধার থেকে ছুটে আসছে, চৌমাথার দিকেই আসছে। লাঠি সোঁটা, কাস্তে, কুড়ুল, কঞ্চি, বাখারি, যে যা পেয়েছে তাই হাতে নিয়ে শোরগোল করতে করতে তেড়ে আসছে। গ্রাম্য কলহ, পাড়াগাঁর নিত্য নৈমিত্তিক ক্রিয়াকাণ্ড, ভাত হজমের উপায় ছাড়া কিছু না। হর্ষবর্ধন আন্দাজ পান, যাকে আমার তাতে কি, আমি তো এদের কোনো দলেই নেই, কাউকে চিনি না পর্যন্ত। হর্ষবর্ধন আপন মনে বলেন, আমার মাথা না ফাটালেই হলো। এই বলে পুনশ্চ তার অনুযোগ হয়, আমার ভয় কি, আমি তো এদের উপকার করিনি, কারুরও না, কখনো না। ওই যে ওই যে লোকটা! দলের মধ্যে সবচেয়ে যে আগুয়ান ভয়ঙ্কর চেহারার সেই লোকটি হর্ষবর্ধনের দিকেই অঙ্গুলি নির্দেশ করে। হর্ষবর্ধনের বুকের মধ্যে যেন হাতুড়ি পেটে। হর্ষবর্ধনকে ওরা ঘিরে ফেলে। ভয়ঙ্কর চেহারার লোকটা এগিয়ে এসে ওর হাত পাকড়ায় এবং বৎখত চেহারার আরেকজনকে হুকুম করে, দেখ তো ভূত, তল্লাশ করে দেখ তো ব্যাটার কোমরে টোমরে ছোড়া টোড়া লুকানো আছে কিনা। ভূত এসে পেছন থেকে ওকে জাপটে ধরে। তুমি দেখো দাদা। দাদা তখন ঘাড় ছেড়ে দিয়ে হর্ষবর্ধনের কোটিতট অনুসন্ধানে লাগেন। ঘাড়ে কয়েক ঘা লাগিয়ে দেন। তারপর, ছেলে নিয়ে পালাচ্ছিলে কেন? ভয়ঙ্কর চেহারার লোকটি হর্ষবর্ধনকে তলব করে।
পালাইনি তো, ফাঁড়িতে জমা দিতে নিয়ে যাচ্ছিলাম, বলেন হর্ষবর্ধন। ফাঁড়িতে জমা দিতে নিয়ে যাচ্ছিলে, মায়েরই আর কি। ভয়ঙ্কর চেহারা ঠাস করে হর্ষবর্ধনের গালে এক চড় সাঁটিয়ে দেয়। ছেলে ধরা বদমাইশ, হাঁড়ি দেখেছ, ফাঁড়া তো দেখনি। জাপটে ধরা লোকটিও কসুর করে না, পেছন থেকে সাপটে ধরে হর্ষবর্ধনকে হাঁটুর গুঁতো লাগায়। জনতার মধ্যেও ভয়ানক উত্তেজনা পড়ে যায়। যে পারে সেই কাছিয়ে এসে ঘুষি মতো ওকে কিয়ে চড় ঘুষি লাগিয়ে যায়। ছোটখাটো ছেলেরা, যাদের ছেলে ধরায় ভারী ভয়, তারা আগাতে সাহস পায় না, দূর থেকেই ঢিল পাটকেল লাগায়। আরও যারা ছোট, তারা আরও দূরে দাঁড়িয়ে ভেঙচি কাটে। ভয়ঙ্কর চেহারার লোকটি বসন্ত লাঞ্ছিত আরেক ব্যক্তির দিকে ইঙ্গিত করে। ঘটনা, দে তো তোর কাস্তেটা, দি ব্যাটার এক ধারে গোঁপ ছেটে। ঘোতন কাস্তে আগিয়ে দিতে এসে বলে, শিকারি বেড়ালের গোঁপ, দেখলেই চেনা যায়, বুঝেছ দাদা? ভয়ঙ্কর চেহারা এবার কাস্তেটা বাগিয়ে ধরে। দিচ্ছি, ব্যাটার শিকারের ব্যারাম সারিয়ে দিচ্ছি। কাস্তেটা গোঁফের কাছাকাছি আনতেই হর্ষবর্ধন আর্তনাদ করে ওঠেন। তোমাদের পায়ে পড়ি, আমাকে তোমরা প্রাণে মারো, আমার গোঁফ মেরো না। আমি প্রাণ দেব, কিন্তু গোঁফ দিতে পারবো না, দোহাই তোমাদের। ভূতর মনে কিঞ্চিত সহানুভূতি জাগে। থাকগে দাদা, গোঁফ ছেটে আর কাজ নেই, ছেড়ে দাও বরং, বলছি যখন অত করে। তার চেয়ে ওকে হাত পা বেঁধে ওই কূপের মধ্যে ফেলে দেওয়া যাক। পাশের ইঁদারার দিকে সবার দৃষ্টি আকৃষ্ট হয়। সকলেই সর্বান্তকরণে সম্মতি প্রকাশ করে। উন্মত্ত জনতা তখন দারুণ দুর্জনতার আকার ধারণ করেছে। হর্ষবর্ধনকে হর্ষবর্ধনেরই সবস্ত্রে মাছের তেলে মাছ ভাজার মতো ভালো করে মাথা ছাদা হচ্ছে। এমন সময় আরেকটা হট্টগোল ওঠে। পালাও পালাও, ষাঁড় খেপেছে, পাগলা ষাঁড়। অমনি ঝড়ের মুখে ছাতা যেমন উড়ে যায়, ঝরা পাতারা ওড়ে যেমন, সমস্ত লোক চক্ষের পলকে ছত্রভঙ্গ হয়ে পড়ে। হর্ষবর্ধন একলা পড়ে থাকেন, একাকী বন্দি অবস্থায়। বদখত লোকটা যাবার আগে বলে যায়, থাক বেটা বাঁধা পড়ে এখানে, ইঁদারার হাত থেকে বেঁচে গেলি, কিন্তু ষাঁড়েই তোকে সারবে। আগত প্রায় ষাঁড়ের দিকে সন্ত্রস্ত নেত্রে তাকিয়ে তিনি স্বগতোক্তি করেন। বুঝেছি কেন তুমি তেড়ে আসছ। সবারই আমি উপকার করতে চেয়েছিলাম, তার ফলে আমার এই দশা। কিন্তু অপকার যদি কারো করে থাকি, সে কেবল তোমার। ছেলেটাকে তোমায় গুঁতোতে দিইনি, সেজন্যে আমি অনুতপ্ত। কিন্তু তোমাকে অনুরোধ করা বৃথা, হাত পা আমার বাঁধা, উত্থান শক্তি রহিত আমি, পালাবার আমার ক্ষমতা নেই। আমি কুপোকাত হয়ে আছি। দেখো, এই তোমার সুযোগ, যদি আমায় গুঁতোতে চাও তো গুঁতিয়ে নাও। ষাঁড়টা কিন্তু হর্ষবর্ধনের দিকে ভ্রুক্ষেপ না করে যেমন ছুটতে ছুটতে আসে, তেমনি ছুটতে ছুটতে চলে যায়। সেই দুর্জনতার পেছনে পেছনে দৌড় মারে। ষাঁড়টা চলে গেলে হর্ষবর্ধন সামান্য চেষ্টাতেই নিজেকে বিমুক্ত করতে পারেন। উঠে গায়ের ধুলো না ঝেড়েই খোঁড়াতে খোঁড়াতে তিনি রওনা হন, সোজা বাড়ির দিকে পাড়ি দেন, চোখ কান বুজে। এবার খুব পরোপকারের ধাক্কাটাই গেছে আজ সারাদিন। বিছানায় গিয়ে গড়াতে পারলে, বালিশ নিতে পারলেই বাঁচেন এখন। 7 দিন শুয়ে থাকলে যদি গায়ের ব্যথা মরে, এই ধকল যায় যদি। লাঞ্ছিত, বিড়ম্বিত, বিপর্যস্ত হর্ষবর্ধন আস্তে আস্তে বাড়ির দিকে চলেছেন। সূর্য ঢলে পড়েছে অস্তাচলে। বাড়ির কাছাকাছি আসতেই প্রতিতণ্ডীদের মুরগিখানা চোখে পড়ে আবার। তার মনে প্রবল বাসনা জাগে, না, প্রতিতণ্ডীর সর্বনাশ না করলেই নয়, যে করেই হোক ওর একটা ভয়ানক অপকার সাধন করতেই হবে ওকে। জিঘাংসা ওকে তাড়না করে, আজই, এই দণ্ডে, এক্ষুনি। এমন কিছু করতে হবে যা ভালো নয়, ভালো ঠিক উল্টো, খুব খারাপ, খারাপের চরম। এমন কিছু যা প্রতিতণ্ডীদের অতীব ক্ষতিকর। তাহলেই তার সমস্ত দিনের দেনা পাওনা মিটে গিয়ে জমা খরচের খাতার ডাইনে বাঁয়ে সমান হতে পারে। তাহলেই তার সমস্ত ক্ষতি পুষিয়ে যায়, তার দুঃখের অনেকখানি বিচ্যুতি হয়। বেশ একটু রাতই হয়েছে, প্রতিতণ্ডীরা শুয়ে পড়েছে সব্বাই। তাদের পাড়ায় একটু সকাল সকালই নিশুতি হয়।
হর্ষবর্ধন বেড়া টপকে মুরগিখানার মধ্যে লাফিয়ে পড়েছেন। মুরগিদের আটচালার আগল খুলে দিয়ে ভেতরে গিয়ে সেঁধিয়েছেন তিনি। ঢুকেই মুরগিদের খুপড়িগুলো খুলে দিতেই তারা সব হুড়মুড় করে বেরিয়ে পড়েছে। আধ ঘুম থেকে অকস্মাৎ অসময়ে জেগে হকচকিয়ে তারা বেরিয়ে পড়েছে, তাদের জেলখানা থেকে বেরিয়েছে। কিন্তু হর্ষবর্ধন সেখানেই ক্ষান্ত নন। তিনি এক একটা মুরগিকে ধরছেন আর ফুটবলের মতো শুট করে ছুঁড়ে ঘরের বার করে দিচ্ছেন। এলোপাথারি লাথিয়ে চলেছেন তাদের। তার মনে মায়া নেই, মার্জনা নেই। সমস্ত রাগের ঝাল তিনি আজ মেটাবেন, এখনই এখানেই মিটিয়ে তবেই তিনি নিজের বাড়িতে পা দেবেন। মুরগিদের পিটিয়েই নিজের গায়ের ব্যথা মারবেন আজকে, গোষ্ঠপালের মতো গোষ্ঠলীলা করে ছাড়বেন। এইভাবে ২২ জোড়া মুরগিকে খুপড়ির বার করে গভীর অন্ধকারে বাগানের মধ্যে বার করে দিয়ে নিশ্চিন্ত মনে পরিতৃপ্ত হর্ষবর্ধন বাড়ি ফিরলেন। হ্যাঁ, এতক্ষণে একটা অপকারের মতো অপকার করা হলো বটে, পতিতুণ্ডের এবং মুরগিদেরও। যা তিনি করতে পারবেন, করে উঠতে পারবেন বলে কোনোদিন ধারণা করতে পারেননি, সেই অসাধ্য এইমাত্র তিনি সাধন করেছেন। কে বলে তার প্রতিভা নেই? কেউ অবশ্যই বলেনি, তবে তার নিজেরই ওই ধরনের কেমন একটা ভুল ধারণা ছিল। সে কুসংস্কার তার গেছে সম্প্রতি। না, তার প্রতিভা আছে, অপকার করবার প্রতিভা তার আছে, তারও আছে। বাড়ি ফিরে হর্ষবর্ধন কেবল এক কাপ চা খেয়ে বিছানায় গড়িয়ে পড়েন। আরামেই তিনি গড়িয়ে পড়েন, আহ্লাদে গড়িয়ে পড়েন বলতে কি, হ্যাঁ, এতদিনে তিনি একটা কাজের মতো কাজ করেছেন বটে। এইভাবে করতে পারলে, ক্রমাগত চালিয়ে যেতে পারলে, ক্রমশ উন্নতি করে একদা তিনি চেঙ্গিস খানের পর্যায়ে ভুক্ত হতে পারবেন অক্লেশে, কিংবা সামান্য একটু কষ্ট করে ইতিহাসে নাম দেগে যেতে পারবেন। নিশ্চিন্ত মনে নিজের আবেগে তিনি নিদ্রা যান। সকালে গোবর্ধন এসে ওর ঘুম ভাঙায়। জানো দাদা, কাল রাত্রে কি কাণ্ড হয়ে গেছে? তুমি ঘুমিয়ে পড়েছিল বলে টের পাওনি, ক্লান্ত ছিলে বলে তোমাকে আর জাগাইনি আমি। কি কি কাণ্ড বল শুনি। পুলকিত চিত্তে স্বকীয় কীর্তিকাহিনী নিজের কানে শোনবার জন্য তিনি প্রস্তুত হন। আমাদের পাড়ায় আগুন লেগেছিল কাল, গোবর্ধন জানায়। আগুন? হর্ষবর্ধন বিস্মিত হন। না, আগুন তো তিনি লাগাননি। লাগাতে তার অনিচ্ছা ছিল না, আপত্তিও নয়, কিন্তু আগুন লাগাবার কথা তার খেয়ালই হয়নি। তাহলে কে আবার তার উপরেও টেক্কা মেরে আরও বেশি অপকারের বাহাদুরি করে গেছে? খবরটা জেনে হর্ষবর্ধন একটু মর্মাহতই হন। আটচালাটায় আগুন লেগেছিল বলে নয়, তিনি নিজে লাগাতে পারেননি বলে। দুঃখের বিষয়ই বই কি, বড় বড় সুযোগ জীবনে কবার আসে, এবং তার এক আধটা যদি এভাবে ফসকে যায়, অজ্ঞাত সারে পরহস্তগত হয়ে যায়, তাহলে সে দুঃখের অবধি কোথায়? আগুন? কি বলিস? আশ্চর্যান্বিত হর্ষবর্ধন প্রশ্ন করেন। আগুন লাগলো কেন? প্রতিদ্বন্দ্বীদের ঘরবাড়ি সব খাক হয়ে গেছে তো। না, তেমনি খুব লাগেনি, একটু ধরেছিল কেবল। ধরতে না ধরতেই দমকল এসে নিভিয়ে দিয়েছে। প্রতিদ্বন্দ্বীদের বাড়িঘর সব বেঁচে গেছে, কেবল মুরগিদের খুপড়ি সমেত আটচালাটার সমস্তটাই ছাই হয়ে গেছে। ওদের উড়ে বামুনের দোষ, রান্নাঘরের কুপিটা নিভিয়ে যেতে ভুলে গেছিল। আটচালার পাশেই তো ওদের রান্নাঘর কিনা। কি করে কুপি উল্টে গিয়ে আগুন লাগলো কে জানে। যাজ্ঞে, প্রতিদ্বন্দ্বীদের ক্ষতি তেমন কিছু হয়নি। আটচালাটা অনেক টাকায় ওর ইনশিওর করা ছিল, বেশ মোটা টাকা মারবে এখন। আর কি ভাগ্যি দাদা, খুপড়িগুলোর ভেতর একটাও মুরগি ছিল না। প্রতিদ্বন্দ্বী তো সন্ধেবেলায় ওদের সবাইকে খুপড়িতে তুলেই আটচালা বন্ধ করেছিলেন, ওর বেশ মনে আছে। কিন্তু কে যে ওদের খুপড়ি খুলে আগুন লাগাবার আগে বার করে দিয়েছে, সেই ভারী আশ্চর্য। প্রতিদ্বন্দ্বী গিন্নি বলছেন, অবোধ প্রাণীদের ভগবান এসে বাঁচিয়েছেন, কারো ছদ্মবেশে এসে, তা না হলে কি করে এরকমটা হয় বলছেন তিনি। কিন্তু সে কি সম্ভব? এই কলিযুগে ভগবানের যাতায়াত, সে কি সম্ভব দাদা? যাকে মুরগিগুলো বেঁচে যাওয়ায় প্রতিদ্বন্দ্বীও খুব বেঁচে গেল।
ওগুলো মারা পড়লে বেচারার ভয়ানক লোকসান হতো কিনা একটা মুরগিও ইনশিওর করা ছিল না। হে কি দাদা, তুমি অমন করছো কেন? কি হলো তোমার? ও দাদা! ভগ্ন হৃদয় হর্ষবর্ধন ততক্ষণে আবার বিছানা নিয়েছেন, লম্বা হয়ে শুয়ে পড়েছেন আবার। লিসেন চ্যানেলে আজকে শুনলেন শিবরাম চক্রবর্তীর লেখা মানুষের উপকার করো।